আচ্ছা, সো আজকে আমাদের প্রথম যে প্রবলেমটা আমরা দেখব সেটা হচ্ছে একটা কম্পোজিট ফিগার এবং একটা কম্পোজিট ফিগারের সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয় এটা আমরা গত ক্লাসে আমরা শিখে আসছি, ঠিক আছে? সো ওই আরেকটা কম্পোজিট ফিগারের প্রবলেম এখন আমরা দেখব। এখানে দেখো একটা হোমোজিনিয়াস রড আছে, এই যে রড, সিলিন্ডার আকৃতির একটা রড আর কি, ঠিক আছে? আর হচ্ছে একটা হেমিস্ফেরিক্যাল পার্ট, তার মানে হচ্ছে কি একটা অর্ধগোলক আকৃতির অংশ, মানে হেমিস্ফিয়ার মানে হচ্ছে অর্ধগোলক, ঠিক আছে? একটা গোলকের অর্ধেক, এই যে দিস ওয়ান। তাহলে এই হোমোজিনিয়াস রড, হোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে একই রকম বা এক জাতীয়। মানে হোমোজিনিয়াস রড মানে হচ্ছে কি, মানে যে রডের সব জায়গাতে পদার্থ একই রকম, ঠিক আছে? আচ্ছা, এই হেমিস্ফেরিক্যাল পার্ট অফ দ্য সেম ম্যাটেরিয়াল আর ওয়েল্ডেড টুগেদার। রড এবং যে হেমিস্ফিয়ার, এটা হচ্ছে হেমিস্ফিয়ার, এই দুটো একই ম্যাটেরিয়ালের তৈরি আর কি, ঠিক আছে? একই পদার্থ দিয়ে তৈরি এবং এই দুটোকে ওয়েল্ডিং করে জোড়া লাগানো আছে। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্টার অফ গ্রাভিটি অফ দিস কম্পোজিট বডি। এই কম্পোজিট ফিগারের সেন্টার অফ গ্রাভিটি কোথায় অবস্থিত, ঠিক আছে? এখন সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্রাভিটির মধ্যে যে একটা পার্থক্য আছে এটা আমি আগের ক্লাসে বলছিলাম। সো আমরা যেহেতু এখানে সেন্টার অফ গ্রাভিটি বের করতে বলতেছে, তার মানে এখানে ওজন নিয়ে কাজ করতে হবে। সেন্ট্রয়েডের ক্ষেত্রে আসবে এরিয়া বা ভলিউম, ঠিক আছে? আর সেন্টার অফ গ্রাভিটির ক্ষেত্রে কি আসবে? সেন্টার অফ গ্রাভিটি বের করতে গেলে ওয়েট কনসিডার করতে হবে আর কি, বস্তুর ওজন কনসিডার করতে হবে। ওকে, দেখো এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেওয়া আছে। এক্স অক্ষটা এমন ভাবে আছে যেন পুরো বস্তুটা, মানে কম্পোজিট ফিগারটা, এই এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে সিমেট্রিক হয়। আর ওয়াই অ্যাক্সিসটা কোথায় আছে দেখো, এটা একটা 3D ফিগার আর কি। সো এই হেমিস্ফিয়ার আর হচ্ছে রড, এই দুইটার সংযোগস্থলে আছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে। রড, তারপরে হেমিস্ফিয়ার, সবকিছু ডাইমেনশন এখানে দেওয়া আছে। যেমন এখানে হেমিস্ফিয়ারের ডায়ামিটার হচ্ছে 4 ইঞ্চি। আচ্ছা, সো সেন্টার অফ গ্রাভিটি বের করতে বলতেছে, মানে হচ্ছে এক্স বার আর ওয়াই বার বের করতে বলা হচ্ছে, ঠিক আছে? যেহেতু বস্তুটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক, আমরা দেখতেই পাচ্ছি। সো এখানে ওয়াই বার হচ্ছে 0, যেটা আমরা দেখছিলাম যে কেন ওয়াই বার 0 হয়। কারণ এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম মানে হচ্ছে কি, যে এর সেন্টার অফ গ্রাভিটি এক্স অক্ষের উপরে অবস্থিত হবে। মানে ওয়াই অক্ষ বরাবর উপরেও যাওয়া লাগবে না, নিচেও আসতে হবে না, তাই ওয়াই বার 0। আচ্ছা, এখন তাহলে এক্স বার বের করতে হবে। সো এক্স বারের ফর্মুলা আমরা এটা ব্যবহার করতে পারি। এখন দেখো এই ফর্মুলার মধ্যে কিন্তু ভলিউম আছে, এখানে কিন্তু ওজন নিয়ে কোনো কিছু করা হয় নাই, এখানে ভলিউম নিয়ে কাজ করা হয়েছে, ভি মানে ভলিউম। কিন্তু আমি একটু আগেই বললাম যে সেন্টার অফ গ্রাভিটি বের করতে গেলে ওজন কনসিডার করতে হবে, ওয়েট কনসিডার করতে হবে। তাহলে কেন আমরা এখানে ভলিউম নিয়ে কাজ করছি, এর একটা কারণ আছে কিন্তু। এর কারণটা হচ্ছে যে পুরা বস্তুটাই একই রকম পদার্থ দিয়ে তৈরি, মানে পুরা বস্তুটার ঘনত্ব হচ্ছে একই, ঠিক আছে? রডের ঘনত্ব যা, আবার হেমিস্ফিয়ারের ঘনত্ব সেম, তাই ঠিক এই কারণে আমরা ওজন নিয়ে আর কাজ করার দরকার হচ্ছে না। আমরা মানে ওজন নিয়ে কাজ করাও যে কথা, যদি আমরা ভলিউম নিয়ে কাজ করি, শুধু আয়তন নিয়ে কাজ করি, একই কথা। এর একটা ব্যতিক্রম আমরা পরবর্তীতে দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা ধরে নিচ্ছি যে রড হচ্ছে 1 নাম্বার ভলিউম আর হেমিস্ফিয়ার হচ্ছে 2 নাম্বার ভলিউম, নাম্বার 1 নাম্বার 2। শুধু আমাদের সুবিধার জন্য আমরা ভাগ করে নিলাম। আচ্ছা, তাহলে এখন হেমিস্ফিয়ার অর্থাৎ ভলিউম 2, ভি2 কত হবে? আমরা সবাই জানি যে একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। সো অর্ধগোলকের আয়তন বা হেমিস্ফিয়ারের আয়তন হবে কি, তার অর্ধেক, তাই হাফ দিয়ে গুণ। আচ্ছা, আর হচ্ছে রেডিয়াস, দেখো এখানে অর্ধগোলকের রেডিয়াস দেওয়া আছে হচ্ছে 2 ইঞ্চি, কারণ ডায়ামিটার 4 ইঞ্চি, মানে কি রেডিয়াস কত, 2 ইঞ্চি। আর এর জায়গায় আমরা 2 বসিয়ে দিলাম। আর পায়ের মান তো 3.14 অ্যাজ ইউজুয়াল। সো এটা গুণ করলে আমরা এর ভলিউম পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে রডের ভলিউম বের করব।
রডটা হচ্ছে একটা সিলিন্ডার আর কিচ্ছু না। আর সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। দেখো এখানে রডের ডায়ামিটার দেওয়া আছে হচ্ছে 1 ইঞ্চি, ডি ফর ডায়ামিটার। তাহলে যদি ডায়ামিটার 1 ইঞ্চি হয় তাহলে মানে রেডিয়াস কত হবে, ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক, তাই না? তো 1/2 ইঞ্চি। তাই আর এর জায়গায় হাফ বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম। আর এইচ হচ্ছে 8। এইচ মানে হচ্ছে কি, এই সিলিন্ডারের মানে হাইট, বা এখানে হাইটটাকে আমরা লেন্থ হিসেবে চিন্তা করতে পারি, একই কথা। ঠিক আছে? তোমরা কি জিনিসটা বুঝতে পারছো যে একটা সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ কেন হয়? খুব সিম্পল, জাস্ট আমরা একটা 3D ফিগার যদি চিন্তা করি, যে এটা হচ্ছে কি আমাদের একটা রড বা একটা সিলিন্ডার, তাই না? সো এই যে এই ক্রস সেকশনাল যে এরিয়াটা আছে, এই এরিয়াটা হচ্ছে পাই আর স্কয়ার, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে এইচ, অর্থাৎ ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য কত হয়, পাই আর স্কয়ার এইচ, এটাই হচ্ছে আয়তন। ঠিক আছে? তো কারোর বুঝতে সমস্যা হলে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের বের করতে হবে x1 আর x2। x1 মানে কি, v1 এর সেন্ট্রয়েডের ডিসটেন্স, আর x2 হচ্ছে v2 এর সেন্ট্রয়েডের ডিসটেন্স। আচ্ছা, সবই কিন্তু y অ্যাক্সিস থেকে, কারণ x1 x2 যাই বলো, x বার, সবই কিন্তু হিসাব করা হয় y অ্যাক্সিসের সাপেক্ষে, মানে x আর y অ্যাক্সিসের যে সংযোগস্থল, ইন্টারসেকশন পয়েন্ট, এই মূল বিন্দুর সাপেক্ষে। যাই হোক, সো তাহলে আমরা দেখি x1 আর x2। তাহলে প্রথমে আমরা আসো x2 বের করি। ঠিক আছে? অর্থাৎ হেমিস্ফিয়ারের সেন্ট্রয়েডের ডিসটেন্স। এখন হেমিস্ফিয়ারের সেন্ট্রয়েডটা কোথায় অবস্থিত, এটা কিন্তু আমরা এখনো দেখি নাই। ঠিক আছে? হেমিস্ফিয়ার আর তোমার সেমি সার্কেল কিন্তু এক জিনিস না, বারবার বলছি। কারণ জিনিসটা খুব কেয়ারফুল, কারণ হেমিস্ফিয়ার হচ্ছে একটা ভলিউম, একটা আয়তন, আর সেমি সার্কেল অর্থাৎ অর্ধবৃত্ত হচ্ছে একটা ক্ষেত্রফল। আচ্ছা, সো আমরা জানি যে একটা হেমিস্ফিয়ারের মানে সেন্ট্রয়েডের দূরত্ব হচ্ছে 3/8 ইন্টু আর, যেখানে আর হচ্ছে তার ব্যাসার্ধ। ঠিক আছে? যদি আমরা একটু মানে 3D মানে 2D ফিগার দেখি আর কি, 2 ডাইমেনশনাল ফিগার দেখি, সেক্ষেত্রে দেখো যে যদি এটা একটা হেমিস্ফিয়ার হয়, যদি এটা দেখে মনে হচ্ছে কি একটা মানে অর্ধবৃত্ত আর কি, সেমি সার্কেল মনে হচ্ছে, বাট না। মনে করো যে এটা একটা হেমিস্ফিয়ার, অর্ধগোলক, তাকে একটা অংশ মানে একটা পাশ থেকে আমরা দেখছি, তার মানে তার সেন্টার হচ্ছে এখানে আছে, তাই না? তাহলে তার সেন্টার থেকে তার সেন্ট্রয়েড সেন্ট্রয়েডের ডিস্টেন্সটা হবে হচ্ছে, এই ডিস্টেন্সটা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ করে দেখাইতে পারি। এটা হচ্ছে 3/8 ইন্টু আর, যেখানে আর হচ্ছে এই হেমিস্ফিয়ারের রেডিয়াস আর। ঠিক আছে? এখান থেকে এতটুকু হচ্ছে আর। তাহলে 3/8 আর, সেন্টার থেকে 3/8 আর, তাহলে ধরো যে ভার্টেক্স থেকে কত হবে, শীর্ষবিন্দু থেকে কত হবে, 5/8 আর। 8/3 হচ্ছে এখানে, আর 5 হচ্ছে কি উপরে। যাই হোক, সো সেন্টার থেকে হেমিস্ফিয়ারের সেন্ট্রয়েডের ডিস্টেন্স হচ্ছে 3/8 ইন্টু আর। এটা আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে? আচ্ছা, সো x2 হচ্ছে কত, 3/8 আর। কারণ দেখো যে এখানে y অ্যাক্সিসটা কিন্তু এমন জায়গা আছে, y অ্যাক্সিসটা আসেই হচ্ছে এই হেমিস্ফিয়ারের সেন্ট্রয়েডের মধ্য দিয়ে, মানে অতিক্রম করছে, তাই না? কারণ কি, রড আর হেমিস্ফিয়ারের সংযোগস্থলে আছে y অ্যাক্সিস। তার মানে কি, যেখান থেকে হেমিস্ফিয়ার শুরু হইলো, অর্থাৎ হেমিস্ফিয়ারের কেন্দ্রের মধ্য দিয়ে কিন্তু y অ্যাক্সিসটা অতিক্রম করেছে। সো এখানে x2 হচ্ছে 3/8 ইন্টু আর। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম যে হেমিস্ফিয়ারটা অনেকটা এইভাবে আছে, এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এইটা হচ্ছে আমাদের হেমিস্ফিয়ার। যদি আমরা একটা সাইড, একটা পাশ থেকে দেখি, সাইড ভিউ আর কি, তাহলে এই এক্স এই x2টা হচ্ছে কত, 3/8 ইন্টু আর, এই ডিস্টেন্সটা। আর x1 কত হবে, x1 হচ্ছে কি, এই যে রডের সেন্ট্রয়েডের ডিস্টেন্স, x1টা হচ্ছে কত, একটা সিলিন্ডারের সেন্ট্রয়েড কোথায় থাকে, তার দৈর্ঘ্যের অর্ধেক, তাই না? অর্থাৎ 8/2, মানে 4 ইঞ্চি।
দেখো ওয়াই অক্ষের যেহেতু ডান দিকটাকে আমরা পজিটিভ ধরতেছি, এই যে এটা প্লাস, তাই এটাকে আমরা ধরছি মাইনাস। ঠিক আছে, তোমরা চাইলে উল্টাটাও ধরতে পারো। তোমরা চাইলে হচ্ছে রড যেদিকে আছে এই দিকটাকে তোমরা পজিটিভ ধরতে পারো, সেক্ষেত্রে হেমিস্ফিয়ারের সাইডটা হবে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আমি আগের ক্লাসে একটা অঙ্ক দিয়েছিলাম হোমওয়ার্ক, যেখানে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এরিয়ার মানে কম্পোজিট ফিগারের মাঝামাঝি ছিল। সো এটাও কিন্তু এরকম একটা প্রবলেম। তাহলে এরকম হলে আমরা যে কোনো এক দিককে ধরবো পজিটিভ, অন্য দিকটা হবে নেগেটিভ। তাহলে এখানে আমরা পজিটিভ ধরলাম কোন দিকটা, যে মানে যেদিকে হেমিস্ফিয়ার আছে সেই দিকে, অর্থাৎ ডান দিকটা। তার মানে বাম দিকটা হচ্ছে নেগেটিভ, সেজন্য এই যে -4। আচ্ছা, তাহলে এক্স বারের ফর্মুলাতে যদি আমরা বসিয়ে দিই, এই যে v1 x1 v2 x2 বাই v1 প্লাস v2, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এক্স বারের মান সরাসরি পেয়ে যাব। তবে এখানে কেয়ারফুল যে এখানে কিন্তু প্রত্যেকটা মান কিন্তু চিহ্ন সহকারে বসাইতে হবে। ঠিক আছে, x1 x2 এগুলো অবশ্যই চিহ্ন সহ বসবে, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস বসবে। এখন যেহেতু হেমিস্ফিয়ারের দিকটাকে আমরা ধরছিলাম পজিটিভ কিন্তু অ্যান্সার আসছে নেগেটিভ, তার মানে আমরা বলতে পারি যে এই টোটাল যে ফিগার রড সহ হেমিস্ফিয়ার, এটার সেন্ট্রয়েডটা আসলে হেমিস্ফিয়ারের দিকে নাই, এটা আছে হচ্ছে তার উল্টা দিকে, অর্থাৎ রডের দিকে আছে। ঠিক আছে, এখন দেখো যদি তোমরা এই প্রবলেমে এই রডের এই বাম দিকটাকে পজিটিভ ধরতা, তাহলে কিন্তু তোমরা এই এক্স বারের মান কিন্তু প্লাস পাইতা, পজিটিভই পাইতা। ঠিক আছে, তখন তোমরা বলতে পারতে যে ঠিক আছে, যেহেতু আমরা ধরে নিয়েছি যে বাম দিকে সেন্ট্রয়েড মানে সরি, যেহেতু আমরা ধরে নিয়েছি যে ওয়াই অ্যাক্সিস থেকে বাম দিকে হচ্ছে পজিটিভ, আবার আমরা অ্যান্সারও পেয়েছি পজিটিভ, তাই সেন্ট্রয়েডটা আছে বাম দিকে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এক্স বার এত, ওয়াই বার এত, এবং এইটাকে আমরা একটা মানে পয়েন্টের মাধ্যমে দেখিয়ে দিব যে ওয়াই অ্যাক্সিস থেকে ডান দিকে আছে হচ্ছে কি সেন্ট্রয়েড, মানে পুরো বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটি, সরি সেন্টার অফ গ্র্যাভিটি। এখানে সেন্টার অফ গ্র্যাভিটিও যা, সেন্ট্রয়েডও তাই। ঠিক আছে, কারণ এই টোটাল যে বস্তুটা রড সহ হেমিস্ফিয়ার, এটা হচ্ছে হোমোজিনিয়াস, এখানে বলাই আছে হোমোজিনিয়াস। যদি হোমোজিনিয়াস না হইতো, দেখা যাচ্ছে রড এক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আবার হেমিস্ফিয়ার হচ্ছে অন্য ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তখন কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু সেন্ট্রয়েডের মতো হইতো না, আলাদা হইতো। সেইটা আমরা এখন দেখব। ঠিক আছে, এই যে আমাদের নেক্সট প্রবলেম, যে সেম প্রবলেম দেখো, এখানে হেমিস্ফিয়ারটা হচ্ছে ব্রোঞ্জ দিয়ে তৈরি, মেড অফ ব্রোঞ্জ, যার ওজন হচ্ছে 550 পাউন্ড পার কিউবিক ফিট। পাউন্ড পার কিউবিক ফিট মানে প্রতি কিউবিক ফিটের ওজন হচ্ছে কত, 550 পাউন্ড। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় হচ্ছে ঘনত্ব বা ইউনিট ওয়েট, ডেন্সিটি অথবা ইউনিট ওয়েট। অ্যান্ড দ্য শ্যাঙ্ক, এখানে শ্যাঙ্ক বলতে বোঝাচ্ছে হচ্ছে রড। ঠিক আছে, শ্যাঙ্ক ইজ মেড অফ অ্যালুমিনিয়াম হুইচ ওয়েজ এত পাউন্ড পার কিউবিক ফিট। এখানে অ্যালুমিনিয়ামের ওজনটা কিন্তু ভিন্ন, দেখছো, ব্রোঞ্জের ওজন একরকম, আবার অ্যালুমিনিয়ামের ওজনটা কিন্তু আরেক রকম। মানে ব্রোঞ্জটা হচ্ছে একটু বেশি ভারী, দেখো প্রতি কিউবিক ফিটে 550 পাউন্ড, আর অ্যালুমিনিয়ামটা হচ্ছে প্রতি কিউবিক ফিটে 165 পাউন্ড। তার মানে কি তুলনামূলক কিন্তু অ্যালুমিনিয়ামটা হালকা, অর্থাৎ এই যে শ্যাঙ্ক, এইটা কিন্তু তুলনামূলক হালকা এই হেমিস্ফিয়ার থেকে। এখন কোশ্চেনটা হচ্ছে লোকেট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, এখানেও সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হবে। হ্যাঁ, যদি বলতো যে লোকেট দ্য সেন্ট্রয়েড, তাহলে আমাদের কোনো সমস্যা থাকতো না, আমরা শুধু আয়তন চিন্তা করে আমরা v1 x1 প্লাস v2 x2 বাই v1 প্লাস v2 এইভাবে আমরা সেন্ট্রয়েড বের করে ফেলতে পারতাম। কিন্তু এখানে সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে বলতেছে, অভিকর্ষ কেন্দ্র, তাই এখানে অবশ্যই মানে ওজনটা চিন্তা করতে হবে। কারণ কি, কারণ এখানে কিন্তু আর এই মানে কম্পোজিট ফিগার এটা কিন্তু আর হোমোজিনিয়াস না, এটা কিন্তু এখন হেটেরোজেনিয়াস। হেটেরোজেনিয়াস হচ্ছে হোমোজিনিয়াসের অপোজিট। হেটেরোজেনিয়াস শব্দের অর্থ হচ্ছে কি বিভিন্ন রকম। এখানে হেমিস্ফিয়ারটা হচ্ছে, হেমিস্ফিয়ারের ইউনিট ওয়েট একরকম, ডেন্সিটি একরকম, আবার রডের ডেন্সিটি আরেক রকম বা শ্যাঙ্কের ডেন্সিটি আরেক রকম। তাই এখানে ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, এখানে ফর্মুলাটা হবে হচ্ছে এরকম, দিস ওয়ান। আগে ছিল ভি মানে ভলিউম, এখন আসবে হচ্ছে ওজন, ডাব্লু, ব্যাস এতটুকুই। ঠিক আছে,
তাহলে আমরা ওজনটা বের করি। দেখো, ওজন বের করা এখানে কোনো সমস্যা না, কারণ এখানে আমাদের ডাইমেনশন দেওয়া আছে, তার মানে আমরা ভলিউম বের করতে পারবো। আবার ইউনিট ওয়েট দেওয়াই আছে, সো ইউনিট ওয়েটকে যদি আমরা ভলিউম দিয়ে গুণ দেই তাহলে আমরা ওজন পেয়ে যাই সরাসরি। ব্যাপারটা বুঝতে পারতেছো? আচ্ছা দেখি আমরা। আচ্ছা, সবার আগে আমরা দেখলাম যে যেহেতু বস্তুটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক, তাই ওয়াই বার হচ্ছে 0, ওয়াই বার 0। আচ্ছা, এখন আমরা শ্যাঙ্কের টোটাল ওজনটা বের করব, ইউনিট ওয়েট ইন্টু ভলিউম। ইউনিট ওয়েট হচ্ছে দেওয়া আছে 165, আর ভলিউম হচ্ছে সিলিন্ডারের ভলিউম কত, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আগের মতো। দেখো, ইউনিট ওয়েট মানে হচ্ছে কি প্রতি একক আয়তনে ওজন, অর্থাৎ ধরো যে 1 ফিট কিউব আয়তনের ওজন হচ্ছে কত, 165 পাউন্ড। ঠিক আছে, তাহলে এইটা যত ফিট কিউব হবে তাহলে তত দিয়ে গুণ করলে আমরা কিন্তু মোট ওজনটা পেয়ে যাব। ঠিক আছে, তাই ইউনিট ওয়েটকে ভলিউম দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কি সরাসরি মানে ওয়েট পেয়ে যাব, টোটাল ওয়েটটা পেয়ে যাব। সো এখন পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানে আমরা আর আর এইচ এর মানটা বসাই দিব। আর হচ্ছে কি, আর হচ্ছে এই শ্যাঙ্কের যে রেডিয়াস অর্থাৎ 1/2 ইঞ্চি, আর এইচ হচ্ছে কত, 8 ইঞ্চি, এই যে দেওয়া আছে, আমরা বসিয়ে দিলাম। একটা জিনিস দেখো, ইউনিট নিয়ে সাবধান, কারণ এখানে এই 165 এর ইউনিট হচ্ছে পাউন্ড পার কিউবিক ফিট, মানে ঘন ফুট। আর এখানে পাই আর স্কোয়ার এইচ, যদি আমরা আর এর মান 1/2 আর এইচ এর মান 8 বসাই, সেক্ষেত্রে কিন্তু তোমার দেখো, তুমি মানে আয়তনটা পাচ্ছ কিন্তু ইঞ্চি কিউবে, তুমি কিন্তু ফিট কিউবে পাচ্ছ না। আমরা কি জানি, যোগ বিয়োগ গুণ ভাগ করার সময় কিন্তু ইউনিট একই রকম হইতে হবে। সো এই ইউনিটের মধ্যে আছে হচ্ছে ফিট কিউব, আবার এই ইউনিটের মধ্যে থাকবে হচ্ছে ইঞ্চি কিউব, এটা কিন্তু আসলে পসিবল না। সো এই ইঞ্চি কিউবকে ফিট কিউবে নিতে হবে। তাহলে আমরা কি জানি, 1 ইঞ্চি সমান হচ্ছে কত, 1/12 ফিট, কারণ 1 ফিট সমান 12 ইঞ্চি, মানে 1 ফিট সমান 12 ইঞ্চি, তাই 1 ইঞ্চি সমান কত, 1/12 ফিট, মানে 12 দিয়ে ভাগ দিলে আমরা ফিটে পাই। যেহেতু ইঞ্চি কিউব আছে, তাই ফিট কিউবে নিতে গেলে 12 × 12 × 12 অর্থাৎ 12 কিউব দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, 12 কিউব মানে হচ্ছে 1728। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা শ্যাঙ্কের টোটাল ওজন পেয়ে গেলাম হচ্ছে এত পাউন্ড। ঠিক একইভাবে আমরা হেমিস্ফিয়ারের টোটাল ওজনটা বের করব। দেখো এখানেও সেম, এখানে ইউনিট ওয়েটকে আমরা গুণ দিব হচ্ছে ভলিউম দিয়ে। হেমিস্ফিয়ারের ইউনিট ওয়েটটা কত, হেমিস্ফিয়ার যেহেতু বলা আছে ব্রোঞ্জ দিয়ে তৈরি, এবং ব্রোঞ্জের ইউনিট ওয়েট হচ্ছে 550 পাউন্ড পার কিউবিক ফিট, তাহলে এখানে 550 দিলাম। আর ভলিউমটা কত, ওই যে ঠিক আগের মতো 1/2 × 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব হচ্ছে গোলকের আয়তন, মানে স্ফিয়ারের আয়তন, স্ফিয়ার হচ্ছে গোলক, আর হেমিস্ফিয়ারের আয়তন হচ্ছে তার অর্ধেক, তাই 1/2 দিয়ে গুণ। ঠিক একইভাবে ইঞ্চি কিউব থেকে ফিট কিউবে আনার জন্য 1728 দিয়ে ভাগ করা হয়েছে। এই যে গোলকের আয়তন হচ্ছে, সরি, গোলকের রেডিয়াস হচ্ছে এখানে কত, গোলক তো না, অর্ধগোলক, অর্ধগোলকের রেডিয়াস হচ্ছে 2 ইঞ্চি, তাই 2 আমরা বসিয়ে দিলাম। আর আমরা পেয়ে গেলাম হচ্ছে এই যে হেমিস্ফিয়ারের টোটাল ওজনটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন x1 আর x2 বের করতে হবে। তাহলে x1 কি, x1 হচ্ছে w1 এর সেন্ট্রয়েডের ডিস্টেন্স, আর x2 হচ্ছে w2 এর সেন্ট্রয়েডের ডিস্টেন্স। তাহলে x1 অর্থাৎ w1 আমরা কোনটাকে ধরেছি, শ্যাঙ্ক, তার মানে রড। আচ্ছা, তাহলে এই রডের সেন্ট্রয়েডের ডিস্টেন্সটাই হচ্ছে x1। তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে, ওয়াই অ্যাক্সিসটা ঠিক আগের মতো, অর্থাৎ এই দুইটা ম্যাটেরিয়ালের সংযোগস্থলে আছে, অর্থাৎ বাম দিকে আসতে হবে। 1 নাম্বার যে মানে আয়তনটা আছে রড, তার সেন্ট্রয়েড পাইতে গেলে ওয়াই অ্যাক্সিস থেকে বাম দিকে আসতে হবে। আমরা ধরে নিচ্ছি বাম দিকটা হচ্ছে নেগেটিভ, তাই কত হবে, x1 কত হবে, 8/2 মানে -4, ঠিক আগের মতো -4। আর x2 হচ্ছে ঠিক আগের মতো 3/8 আর, হেমিস্ফিয়ারের সেন্ট্রয়েডের ডিস্টেন্স 3/8 আর। আচ্ছা, আর হচ্ছে 2 ইঞ্চি, তাহলে আমরা পেয়ে গেলাম x2। দেখো, w1 w2 x1 এবং x2 সবগুলো যখন আমরা বসাই দিচ্ছি, তখন আমরা x বারের মান পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু নেগেটিভ, পজিটিভ। দেখছো, একই ডাইমেনশন ছিল, শুধুমাত্র ম্যাটেরিয়ালটা ভিন্ন হওয়ার কারণে এখানে কিন্তু আমরা x বার পাচ্ছি পজিটিভ।
আমরা পজিটিভ ধরছিলাম কোন সাইডটাকে, ডান দিকটাকে আমরা পজিটিভ ধরছিলাম, এই যে, কারণ আমরা এই যে x2 কে আমরা পজিটিভ লিখছি, তার মানে আমরা 2 নাম্বার বস্তুটা যেদিকে আছে সেই দিকটাকে আমরা ধরতেছি হচ্ছে পজিটিভ, অর্থাৎ হেমিস্ফিয়ারের দিককে আমরা ধরেছি পজিটিভ, আবার অ্যান্সার পেয়েছিও পজিটিভ, তার মানে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে, হেমিস্ফিয়ারের দিকে আছে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস থেকে হেমিস্ফিয়ারের দিকে অবস্থিত, এবং কতটুকু দূরত্বে অবস্থিত, এই যে সেটা হচ্ছে এক্স বার 0.269 ইঞ্চি। এই যে আমরা এভাবে একটা মানে পয়েন্টের মাধ্যমে দেখিয়ে দিব, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কোনো একটা বস্তুর মানে সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে পারি যে কোনো কম্পোজিট ফিগারের। এই দুইটা প্রবলেমই আমি ফেরিসের বই থেকে নিয়েছি, পেজ নাম্বার 193, সো এটা দেখে নিও তোমরা। আচ্ছা, সো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। এই যে রড এবং হেমিস্ফিয়ার এর প্রবলেম নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, সো আমরা আরেকটা প্রবলেম দেখবো, ঠিক আছে। এটা হচ্ছে কম্পোজিট ফিগারের প্রবলেম, ঠিক আছে, এটাও কম্পোজিট ফিগার আছে। এই রাইট সার্কুলার কোন অফ হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল, এই দেখো এখানে হোমোজিনিয়াস কথাটা কিন্তু উল্লেখ আছে। হোমোজিনিয়াস উল্লেখ থাকা মানেই হচ্ছে সেন্ট্রয়েডও যেখানে হবে সেন্টার অফ গ্র্যাভিটিও সেখানে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে রাইট সার্কুলার কোন এর ডায়ামিটার হচ্ছে কত, 20 ইঞ্চি, আর অল্টিটিউড শব্দের অর্থ হচ্ছে উচ্চতা বা হাইট, এটা দেওয়া হচ্ছে 30 ইঞ্চি। তাহলে রাইট সার্কুলার কোণের ডায়ামিটার 20 ইঞ্চি আর হাইট হচ্ছে কত, 30 ইঞ্চি। আমরা দেখি, এই এটা হচ্ছে আমাদের রাইট সার্কুলার কোণ, এই দেখো এর ডায়ামিটার হচ্ছে 20 ইঞ্চি দেওয়া আছে আর হাইটটা হচ্ছে কত, 30 ইঞ্চি অঙ্কে দেওয়া আছে। A cylindrical hole whose geometric axis is coincident with that of the cone is bored in the base. এখানে BORE, বোর মানে হচ্ছে এখানে গর্তটাকে মানে মানে এটা ছিদ্র করে কেটে নেওয়া হয়েছে আর কি। যেমন তোমরা যখন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখবা এর পরবর্তী সেমিস্টার গুলোতে, তখন দেখবা ওখানে বলা হয় যে সয়েল বোরিং। বোরিং মানে হচ্ছে কিন্তু মানে কোনো একটা গর্ত করে গর্ত থেকে সয়েল স্যাম্পল কালেক্ট করা, ঠিক আছে। সো এখানে বোর মানে হচ্ছে কি, গর্ত করা। তার মানে একটা সিলিন্ড্রিক্যাল হোল মানে একটা সিলিন্ডার আকৃতির একটা হোল বা গর্ত, যার জিওমেট্রিক অ্যাক্সিস হচ্ছে ওই কোণের জিওমেট্রিক অ্যাক্সিসের সঙ্গে কোইনসিডেন্ট বা কোইনসিডেন্স এর অর্থ হচ্ছে একসঙ্গে মিলে যাওয়া। তার মানে এখানে বলা হচ্ছে যে একটা সিলিন্ড্রিক্যাল হোল যার জিওমেট্রিক অ্যাক্সিস মানে জ্যামিতিক অক্ষ কোণের অক্ষের সঙ্গে মিলে যায়, এরকম একটা গর্ত কি করা হয়েছে, মানে বেস থেকে কেটে নেওয়া হয়েছে। বেস মানে কোনটা, রাইট সার্কুলার কোণের বেস হচ্ছে এইটা, দিস ওয়ান, এটা হচ্ছে বেস। তার মানে দেখো এই যে বেস থেকে এই যে এখানে সিলিন্ডার আকৃতির একটা গর্ত কিন্তু মানে কেটে নেওয়া হয়েছে আর কি, মানে এই গর্ত থেকে ম্যাটেরিয়াল গুলা সরায় নেওয়া হয়েছে, ঠিক আছে। এখন দিস হোল হ্যাজ এ ডায়ামিটার এত, এই গর্তের আবার ডায়ামিটার ডি দেওয়া আছে 8 ইঞ্চি আর ডেপথ বি হচ্ছে 6 ইঞ্চি। এখানে সিম্বল কিন্তু নাও দেওয়া থাকতে পারে, যেমন গর্তের ডায়ামিটার 8 ইঞ্চি, তার মানে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে 8 ইঞ্চি, আর গর্তের ডেপথ হচ্ছে কত, 6 ইঞ্চি। তার মানে ডেপথ মানে এখানে এই যে এই লেন্থ, মানে কতটুকু ডেপথে আসলে গর্ত করা হয়েছে সেটা হচ্ছে কত, 6 ইঞ্চি। এটা হচ্ছে 6 ইঞ্চি। লোকেট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য কোন উইথ দ্য হোল। তার মানে এই যে মানে হোল করার পর অর্থাৎ মানে গর্ত করার পর এই কোনটার সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানেও দেখো দুইটা কম্পোজিট ম্যাটেরিয়াল, একটা হচ্ছে কোন আর আরেকটা হচ্ছে হোল। যদিও এখানে মানে এই হোলটা আসলে এক্সিস্ট করে না, কারণ এখান থেকে ম্যাটেরিয়াল সরিয়ে নেওয়া হয়েছে,
তাই শুধুমাত্র একটা জায়গাতে চেঞ্জ হবে ফর্মুলাতে, এবং সেটা হচ্ছে এই যে v1x1 আগে দিতাম আমরা প্লাস আর এখন দিব হচ্ছে মাইনাস। ঠিক আছে, অর্থাৎ v2 টা হচ্ছে এখন আসলে এক্সিস্ট করে না। ঠিক আছে, অর্থাৎ আমরা v1 টা হচ্ছে ধরছি রাইট সার্কুলার কোন, আর v2 টা হচ্ছে ধরতেছি হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল হোল। বুঝতে পারছো? আমরা এক নাম্বার বস্তু ধরলাম হচ্ছে এই যে এইটাকে, অর্থাৎ এই টোটাল কোনটাকে আমরা ধরছি এক নাম্বার অবজেক্ট, আর 2 নাম্বার অবজেক্ট আমরা ধরছি হচ্ছে এই সিলিন্ড্রিক্যাল হোলকে। যেহেতু 2 নাম্বার অবজেক্টটা আসলে এক্সিস্ট করে না, তাই v2 এর আগে মাইনাস হবে দুই জায়গায়, দুই ক্ষেত্রেই। ঠিক আছে, এছাড়া কিন্তু কোনো পার্থক্য নাই। সো যদি কোনো তোমরা কম্পোজিট ফিগার দেখো যে একটা বস্তু থেকে আরেকটা বস্তু কেটে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফর্মুলার ক্ষেত্রে এরকম চেঞ্জ হবে, প্লাসের জায়গায় মাইনাস আসবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে যদিও বলা হচ্ছে, কিন্তু এখানে বস্তুটা হোমোজিনিয়াস হওয়ার কারণে সেন্টার অফ গ্র্যাভিটিও যা সেন্ট্রয়েডও তাই। তার মানে আমরা যদি শুধু সেন্ট্রয়েড বের করি তাহলেই হবে, আর সেই কারণে এখানে কিন্তু আয়তন নিয়ে কাজ করতেছি, ওজন নিয়ে কাজ করার এখানে দরকার নাই। আয়তন নিয়ে কাজ করলে আমরা সেন্ট্রয়েড পাবো, ওই সেন্ট্রয়েডটাই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে v1 v2 আর x1 x2 বের করতে হবে। তাহলে v1 মানে ভলিউম অফ কোন। দেখো তোমরা চাইলে কিন্তু এই যে সিলিন্ড্রিক্যাল হোল আছে এটাকেও এক নাম্বার অবজেক্ট ধরতে পারো, আর টোটাল কোনটাকেও 2 নাম্বার অবজেক্ট ধরতে পারো, কোনো সমস্যা নাই, এটা তোমাদের ইচ্ছা। সেক্ষেত্রে ফর্মুলাটা উল্টো হবে, v2x2 মাইনাস v1x1 ডিভাইডেড বাই v2 মাইনাস v1, ব্যাস এতটুকুই। আচ্ছা, সো আমরা কোনটাকে ধরছি, টোটাল কোনটাকে ধরছি এক নাম্বার অবজেক্ট। মানে টোটাল কোন মানে বুঝতে পারছো, মানে হচ্ছে এই যে গর্ত যে কেটে বাদ দেওয়া হয়েছে এইটা আমরা মানে বিবেচনায় আনতেছি না। মানে টোটাল একটা কোণ যদি সলিড কোণ হইতো, তাহলে সেইটার ভলিউম হতে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে কোণকের আয়তনের সূত্র, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর হচ্ছে রেডিয়াস, যেহেতু কোণেরটা মানে ভূমির ব্যাস, মানে ভূমির ব্যাস বা ডায়ামিটার দেওয়া আছে হচ্ছে 20 ইঞ্চি, তাই রেডিয়াস কত হবে 10 ইঞ্চি। তাই আর হচ্ছে 10 আর এইচ হচ্ছে কত 30। এই যে এখান থেকে এটা হচ্ছে 30 আমরা বসিয়ে দিলাম এবং আমরা ইঞ্চি কিউবে পেয়ে গেলাম আয়তন। আচ্ছা, একইভাবে সিলিন্ড্রিক্যাল হোল, অর্থাৎ কি এর হোলের আয়তনটা হচ্ছে কি একটা সিলিন্ডারের আয়তনের সমান, আর সিলিন্ডারের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে হচ্ছে কত, সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে এই যে 8 ইঞ্চি, তাই রেডিয়াস হচ্ছে কত 4 ইঞ্চি, তাই রেডিয়াসের জায়গা 4 আর হাইটের জায়গা হচ্ছে 6। এই যে গর্তের এই যে এই হাইটটা হচ্ছে 6, তাই এখানে 6। ওকে, তাহলে v1 এবং v2 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে x1 আর x2 বের করতে হবে। সো একটু কেয়ারফুলি খেয়াল করো যে এখানে কিন্তু y অ্যাক্সিসটা আছে হচ্ছে এই কোণের ভার্টেক্সে আছে, ভার্টেক্স শীর্ষবিন্দুতে আছে। ঠিক আছে, আর এক্স অ্যাক্সিসটা কোথায় আছে, এক্স অ্যাক্সিসটা হচ্ছে এমন ভাবে আছে যেন এই টোটাল বস্তুটা এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক হয়। ওকে, তাহলে x1 অর্থাৎ কোণের সেন্ট্রয়েড বের করতে হবে। x1 মানে কি কোণকের সেন্ট্রয়েড, রাইট সার্কুলার কোণের সেন্ট্রয়েড। সো আমরা দেখে আসছি এর আগেও, গত ক্লাসে আমরা দেখছিলাম যে একটা রাইট সার্কুলার কোণের সেন্ট্রয়েড হচ্ছে তার ভার্টেক্স থেকে 3/4 ইন্টু এইচ দূরত্বে অবস্থিত হয়। তাহলে আমরা পেয়ে গেলাম x1। এই যে আমরা দেখছিলাম যে এই যে সেন্ট্রয়েড অফ এ রাইট সার্কুলার কোন, এই যে x বার হচ্ছে 3/4 ইন্টু এইচ, অর্থাৎ দেখো y অ্যাক্সিস আছে হচ্ছে ভার্টেক্সের শীর্ষবিন্দুতে, তাহলে শীর্ষবিন্দু থেকে সেন্ট্রয়েডের দূরত্ব হচ্ছে 3/4 ইন্টু এইচ। তাহলে ভূমি থেকে কত হবে, যদি এক্স ওয়াই অ্যাক্সিসটা ভূমিতে থাকতো, সেক্ষেত্রে সেন্ট্রয়েডের দূরত্ব কত হবে 1/4 ইন্টু এইচ। সবাই কিন্তু এই জায়গাটাতে ভুল করে। ঠিক আছে, দেখা যাচ্ছে আমি পরীক্ষাতে ওয়াই অ্যাক্সিসটা দিলাম হচ্ছে এই কোণকের হচ্ছে ভূমিতে আমি দিয়ে দিলাম, অর্থাৎ এইখানে আমি ড্র করে দিলাম এবং বললাম হচ্ছে এক্স বার কত হবে। তখনও সবাই একই কাজ করে, যে 3/4 ইন্টু এইচ এটা দিয়ে বসে থাকে, বাট এটা কিন্তু ভুল। ভার্টেক্স থেকে 3/4 এইচ, তার মানে হচ্ছে ভূমি থেকে কত 1/4 এইচ।
ঠিক আছে। আচ্ছা, সো আমরা পেয়ে গেলাম x1। ওকে, আর x2টা হচ্ছে, দেখো x2টা হচ্ছে কি সিলিন্ডারের সেন্ট্রয়েড। আমরা কি জানি, সিলিন্ডারের সেন্ট্রয়েডটা তার দৈর্ঘ্যের মাঝামাঝি অবস্থিত হয়, দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে। অর্থাৎ এই টোটালটা থেকে যদি আমরা এর অর্ধেক দৈর্ঘ্য বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই সিলিন্ডারের সেন্ট্রয়েডের ডিস্টেন্স। এই যে টোটালটা থেকে আমরা বাদ দিব হচ্ছে এর দৈর্ঘ্যের অর্ধেক, এইটুকু বাদ দিব, তাহলে আমরা পেয়ে যাব যে এর এই সিলিন্ডারের যে দৈর্ঘ্যের মধ্যবিন্দু, এখান থেকে এই ওয়াই অক্ষের দূরত্ব অর্থাৎ x2 আমরা পেয়ে যাব। এই যে সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে দৈর্ঘ্যের অর্ধেক বাদ দেওয়া হয়েছে অর্থাৎ 27 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমরা এই মানগুলো এখানে বসাই দিয়ে দেখো এক্স বারের মানটা পেয়ে গেলাম 22 ইঞ্চি। ঠিক আছে, অর্থাৎ এই যে ওয়াই অ্যাক্সিস থেকে ডান দিকে 22 ইঞ্চি দূরত্বে এই কম্পোজিট ফিগারের সেন্ট্রয়েডটা অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি কোশ্চেন করি যে এই যে সিলিন্ড্রিক্যাল হোল অর্থাৎ গর্ত, গর্ত থাকা অবস্থায় যদি সেন্ট্রয়েডটা 22 ইঞ্চি দূরে হয়, তাহলে যদি গর্ত না থাকতো, শুধু একটা রাইট সার্কুলার কোণ থাকতো, তাহলে সেক্ষেত্রে কি সেন্ট্রয়েডটা বাম দিকে সরতো নাকি আরো ডান দিকে আসতো? স্যার ডান দিকে আসতো। অবশ্যই ডান দিকে আসতো, তাই না? কারণ ডান জি দিকে গর্ত থাকার কারণে ম্যাটেরিয়ালটা কম, তাই একটু বাম দিকে সরে গেছে। যদি গর্ত না থাকতো তাহলে ডান দিকে আসতো, এবং সেক্ষেত্রে এক্স বার কত হইতো? সরাসরি 3/4 ইন্টু এইচ। রাইট সার্কুলার কোণের হচ্ছে হাইট, হাইট কত? 30 ইঞ্চি, তাই 3/4 ইন্টু 30 অর্থাৎ 22.5 ইঞ্চি। 22.5 মানে 0.5 ইঞ্চি ডান দিকে অবস্থিত হইতো আর কি। ঠিক আছে, সো এইভাবে আমরা যে কোনো কম্পোজিট ফিগারের সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি আমরা যে কোনো কিছু বের করতে পারি। এই প্রবলেমটা ফেরিসের বই থেকে নেওয়া হয়েছে, সো তোমরা অবশ্যই ফেরিসের বইয়ের সলিউশনটাও দেখবা। সেন্ট্রয়েড চ্যাপ্টারের লাস্টের দিকে এই প্রবলেমগুলো সলভ করা আছে। আচ্ছা, সো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এই টাইপের ম্যাথ গুলো কোথা থেকে প্র্যাকটিস করব? ফেরিসের বই থেকে স্যার। আচ্ছা, কথা খুব আস্তে শোনা যাচ্ছে, আরেকবার বলো। স্যার এই ম্যাথ গুলো প্র্যাকটিস কোন থেকে করব, কোন বুক ফলো করব? ফেরিস নাকি স্যার ইয়ার আরেকটা ইয়ার হাব তোমরা হিবলের? হিবেলারের বই দরকার নাই, তোমরা আপাতত ফেরিসের বইটাই ফলো করো। ঠিক আছে, আর এই ধরনের প্রবলেম মানে সলভ করার জন্য কি জানতে হয়? শুধু জানতে হয় যে কোনো একটা কোণক বা কোনো একটা রেক্ট্যাঙ্গেল বা কোনো একটা সিলিন্ডার এর আয়তন কত, এটা জানতে হয়, অথবা তার এরিয়া জানতে হয়। আর একটা জিনিস জানতে হয় হচ্ছে যে মৌলিক যে পদার্থগুলো আছে, যে কোণক বা সিলিন্ডার বা হেমিস্ফিয়ার যাই বলো, এগুলোর সেন্ট্রয়েডের ডিস্টেন্স বা সেন্ট্রয়েডের লোকেশন জানতে হয়। ঠিক আছে, সো মানে যেগুলো বেসিক এলিমেন্ট হচ্ছে কি সেন্ট্র মানে সরি হেমিস্ফিয়ার, একটা কোণক বা একটা সিলিন্ডার, বেসিক এলিমেন্ট গুলো সেন্ট্রয়েডের লোকেশন জানতে হয়। সো যত রকম বেসিক এলিমেন্ট আছে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি গত ক্লাসে। ঠিক আছে, আচ্ছা তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। জাস্ট আমি যে প্রবলেমগুলো করাচ্ছি এইগুলোরই জাস্ট অ্যাক্সিসের লোকেশন চেঞ্জ করতে পারো। যেমন ওয়াই অ্যাক্সিসটা তোমরা এখানে দিতে পারো, এই যে মানে কোণকের ভূমিতে, সেক্ষেত্রে কিন্তু x1 এবং x2 দুইটার মান কিন্তু পরিবর্তিত হবে। ঠিক আছে, আচ্ছা দেখো একটা জিনিস, যে এখানে এক্স অক্ষটা যেহেতু মানে সিমেট্রিক, মানে অ্যাক্সিস অফ সিমেট্রি, তাই এখানে ওয়াই বার কিন্তু 0, যদিও এখানে লেখে নাই, হ্যাঁ ওয়াই বার 0। ঠিক আছে, ওকে, সো অবশ্যই আমরা সেন্ট্রয়েডের লোকেশনটা বা সেন্টার অফ গ্র্যাভিটির লোকেশন এর একটা পয়েন্টের মাধ্যমে দেখিয়ে দিব এভাবে। ঠিক আছে, সো আমাদের নতুন চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অফ এরিয়াস, এই কোর্সের লাস্ট চ্যাপ্টার। সো সেন্ট্রয়েড এবং মোমেন্ট অফ ইনারশিয়া এই দুইটা টপিকস খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে পরবর্তী প্রত্যেকটা সেমিস্টারে ছোটখাটো বিভিন্ন জায়গাতে প্রায় সমস্ত কোর্সেই কিন্তু এই কনসেপ্টগুলো কাজে লাগবে। ঠিক আছে,
ওকে, সো এটা হচ্ছে ভিএম ফেরিসের বইয়ের পেজ নাম্বার 206, এটা তোমরা দেখবা, গুগল ক্লাসরুমে দেওয়া আছে। এখান থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া শুরু হয় আর কি। সো প্রথমে আমি বলি যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়াস মানে ক্ষেত্রফলের জড়তার ভ্রামক। মোমেন্ট শব্দের অর্থ হচ্ছে ভ্রামক, ইনার্শিয়া হচ্ছে জড়তা, আর এরিয়া হচ্ছে ক্ষেত্রফল। তার মানে টোটালটার বাংলা কি দাঁড়াচ্ছে? ক্ষেত্রফলের জড়তার ভ্রামক। ঠিক আছে, কিন্তু আমরা নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে জানতাম বা জানি যে জড়তা শুধুমাত্র ভরের হয়। ঠিক আছে, তো জড়তার সঙ্গে কে সংশ্লিষ্ট? ভর সংশ্লিষ্ট। ঠিক আছে, মানে কোনো বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি, তার ইনার্শিয়া তত বেশি। সো এখানে ভরের জড়তা না হয়ে না লিখে আমরা বলছি ক্ষেত্রফলের জড়তার ভ্রামক। তার মানে কি, এখানে বেসিক্যালি মোমেন্ট অফ ইনার্শিয়া এই নামটা হচ্ছে একটা মিসনমার বা অসার্থক নাম। যেহেতু এটা একটা অসার্থক নাম বা মিসনমার, সেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়াস এর আসলে কোনো প্র্যাকটিক্যাল কোনো, মানে এটা কোনো এমন কোনো জিনিস না যেটাকে আমরা মানে দেখতে পারবো চোখে, বা আমরা যেটাকে স্পর্শ করতে পারবো। অর্থাৎ এটা কোনো ফিজিক্যাল কোনো কোয়ান্টিটি না, এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট, একটা গাণিতিক ধারণা মাত্র। ঠিক আছে, আচ্ছা, সো আমরা একটু এর মানে এক্সাম্পল বা এর অ্যাপ্লিকেশন গুলো একটু দেখার চেষ্টা করি। যেমন দেখো যে তোমরা দেখবা এর পরবর্তীতে ফ্লেক্সারাল স্ট্রেস সিগমা বের করার ফর্মুলা হচ্ছে এমসি বাই আই। এখানে আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ফ্লেক্সারাল স্ট্রেস কি জিনিস সেটা এখন আর আমি বলছি না, সেটা এই কোর্সের কোনো কিছু না, এগুলো আরসিসির হিসাব। জাস্ট আমি মানে অ্যাপ্লিকেশন দেখানোর জন্য এখানে দেখিয়েছি। তারপর ডিফ্লেকশন অফ বিম ডিউ টু লোড ডাব্লিউ, অর্থাৎ লোড ডাব্লিউ এর কারণে কোনো একটা বিমের ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে এইটা। দেখো এখানেও কিন্তু আই আছে, আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া। আবার যে কোনো বিম কলাম বা স্ল্যাব ডিজাইন করার জন্য ইঞ্জিনিয়ারকে কিন্তু ওই বিম স্ল্যাব বা কলামের ক্রস সেকশনের মানে ক্রস সেকশনাল এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া জানতে হয়। সো এটার গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, আচ্ছা, আমরা এইখানে দেখো এই মানে আড়াআড়ি ভাবে কিছু লেখা আছে, যে এখানে লেখা আছে যে সেন্ট্রয়েড চ্যাপ্টারে দেখেছি আমরা যে এক্স বার সমান ইন্টিগ্রেশন অফ এক্স ডিএ বাই এ। ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডি, এখানে একটা জিনিস দেখো তোমরা, এটা আমি আগেও ব্যাখ্যা করেছি যে ডিস্টেন্স ইন্টু এরিয়া, এরিয়া ইন্টু ডিস্টেন্স মানে এরিয়ার মোমেন্ট নেওয়া হয় আর কি। ইন্টিগ্রেশন অফ এক্স ডিএ মানে হচ্ছে এরিয়ার আমরা মোমেন্ট নিয়ে থাকি, কারণ ফোর্স ইন্টু ডিস্টেন্স মানে কি ফোর্সের মোমেন্ট, তাই এরিয়া ইন্টু ডিস্টেন্স মানে কি এরিয়ার মোমেন্ট। আচ্ছা, সে কারণে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএ এইটাকে আরেকটা, এর আরেকটা মানে প্রতিশব্দ বা সিনোনিম আছে, তা হচ্ছে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া, এরিয়ার প্রথম মোমেন্ট। আর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে, মোমেন্ট অফ ইনার্শিয়ার সংজ্ঞা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএ। জাস্ট এখানে এক্স এর স্কোয়ার আছে একটা, ঠিক আছে, এক্স এর উপর একটা স্কোয়ার আছে। সো এটাকে অনেক সময় বলা হয় সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, মানে এরিয়া ইন্টু ডিস্টেন্স, এইটা হচ্ছে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। আবার তার সঙ্গে আমরা আরেকটা ডিস্টেন্স যদি এক্স গুণ দেই তাহলে আমরা পাবো হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি এখন তার আগে যে হোয়াট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। দ্য ডেফিনিশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ম্যাথমেটিক্যাল, মানে মোমেন্ট অফ ইনার্শিয়ার সংজ্ঞাটাই হচ্ছে গাণিতিক। ইট ইজ অলসো কল্ড সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, এটাকে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়াও বলা হয়। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ অ্যান এরিয়া, একটা এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া সমান সমান ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার ডিএ, এইটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার সংজ্ঞা। এটাই ডেফিনিশন, এটাই সূত্র, এটাই ডেফিনিশন। যেখানে এটা হচ্ছে ডিস্টেন্স অফ অ্যান এলিমেন্ট ডিএ অফ অ্যান এরিয়া from an axis about which the moment of inertia is needed. খুব কেয়ারফুলি খেয়াল করো, এখানে এ হচ্ছে যে ডিস্টেন্স অফ অ্যান এলিমেন্ট ডিএ অফ অ্যান এরিয়া, মানে একটা এরিয়ার একটা এলিমেন্ট ডিএ এর ডিস্টেন্স। ডিএ মানে হচ্ছে ডিফারেন্সিয়াল এরিয়া বা অতি ক্ষুদ্র এরিয়া। সো একটা এরিয়ার একটা মানে এলিমেন্ট ডিএ এর ডিস্টেন্সটাই হচ্ছে ডিএ। কোন জায়গা থেকে ডিস্টেন্স? ফ্রম অ্যান অ্যাক্সিস, একটা অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। সেই অ্যাক্সিসটা কেমন?
এই যে অ্যাক্সিসের সাপেক্ষে বলা হচ্ছে, অ্যাক্সিসের সম্পর্কে বলা হচ্ছে যে অ্যাবাউট হুইচ মানে যার সাপেক্ষে দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ নিডেড, মানে যে অ্যাক্সিসের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাচ্ছি বা যে অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা দরকার, সেই অক্ষ থেকে একটা ক্ষুদ্র এলিমেন্ট ডিএ এর ডিস্টেন্সটাই হচ্ছে এ। আর মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার ডিএ। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি একটা কথা, যে মোমেন্ট অফ ইনার্শিয়া সবসময় কি একটা অ্যাক্সিস বা একটা লাইনের সাপেক্ষে কিন্তু হতে হবে। ঠিক আছে, অর্থাৎ যদি আমি জিজ্ঞাসা করি যে একটা এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, তাহলে এর কিন্তু কোনো অর্থ নাই। সে কথার কথা, ধরো যে যদি আমি তোমাদেরকে বলি যে আমি একটা এখানে আয়তক্ষেত্র ড্র করলাম এবং বললাম যে বলো যে এই আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, তাহলে এর কিন্তু কোনো অর্থ নাই, কোশ্চেনটা ইনকমপ্লিট। আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি জিজ্ঞাসা করতে হয় কোনো একটা এরিয়ার, তাহলে আমাদেরকে অ্যাক্সিস উল্লেখ করে দিতে হবে যে হ্যাঁ ঠিক আছে, তোমরা বলো যে এই অক্ষের সাপেক্ষে এই আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, হ্যাঁ তখন তোমরা বলতে পারবে। কোন একটা অ্যাক্সিস বা একটা লাইন বা একটা সরলরেখার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হয়। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে যেহেতু ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার ডিএ, এটা হচ্ছে কি এরিয়া ইন্টু ডিস্টেন্স, মানে ডিস্টেন্স দুইবার গুণ করা হচ্ছে এরিয়ার সঙ্গে, তাই এটাকে বলা হয় সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেখি কয়েকটা সংজ্ঞা এখন আমরা দেখবো আর কি। আচ্ছা, এই চ্যাপ্টারে তোমাদের প্রচুর বাংলাতে ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো তোমাদের মানে অনেক হেল্প করবে আর কি বুঝতে। ঠিক আছে, দেখো রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া দুই রকম হয়, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া আর একটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, আমরা একটু বইতে দেখি আর কি। এই যে আহ দেখো যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়াস, এই চ্যাপ্টারের মধ্যে এই যে এখানে আমি যেগুলো বললাম সবই এখান থেকে আমি নিয়েছি, তোমরা দেখে নিবা অবশ্যই বইটা। আচ্ছা, এখানে একটা ফিগার দেখানোর জন্য আমি এমনি বইটা ওপেন করলাম। দেখো এই ফিগারটা ভালো মতো খেয়াল করো। আমরা কি জানি বাস্তব জীবন হচ্ছে ত্রিমাত্রিক, থ্রি ডাইমেনশনাল। সো এখানে তিনটা অ্যাক্সিস ড্র করা আছে, এক্স ওয়াই জেড। জেড হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা, সো এখানে একটা এরিয়া দেওয়া আছে, দেখো এ, এটা হচ্ছে একটা এরিয়া। এই এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া ধরো যে বের করতে হবে আমাদের, সে সাপোজ। এখন তোমরা দেখেই হয়তো বুঝতে পারতেছো যে এই এরিয়াটা হচ্ছে কোন সমতলে আছে বলতো, এক্স ওয়াই সমতলে আছে, তাই না? এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এই দুটো লাইন মিলে যে সমতলটা তৈরি করেছে, এটা হচ্ছে এক্স ওয়াই সমতল। সো এই এরিয়াটা হচ্ছে এক্স ওয়াই সমতলে আছে বা এক্স ওয়াই প্লেনে আছে। তাই যদি এখন আমি তোমাদেরকে বলি যে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাপেক্ষে এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, অর্থাৎ বস্তুটা যে সমতলে আছে সেই সমতলেরই কোনো একটা অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে সেই ক্ষেত্রে ওই মোমেন্ট অফ ইনার্শিয়াকে বলা হবে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আর আমি যদি এখন বলি যে এক্স বা ওয়াই না, দরকার নাই, তোমরা জেড অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো। জেড অক্ষ, দেখো জেড অক্ষ কিন্তু এই এরিয়ার সঙ্গে লম্বভাবে আছে। সো যদি জেড অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলি, সেক্ষেত্রে ওই মোমেন্ট অফ ইনার্শিয়া অর্থাৎ জেড অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াকে বলা হবে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আশা করি তোমরা ক্লিয়ার এবার। কোনো একটা বস্তু বা কোনো একটা এরিয়াই বলি, ক্ষেত্রফল, কোনো একটা এরিয়া যে সমতলে আছে ওই সমতলের কোনো অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আর ওই সমতলের সঙ্গে লম্বভাবে আছে এমন কোনো অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াকে বলা হয় পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া।
আমি একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, ধরো তোমরা এখন যে রুমে বসে আছো, ঠিক আছে, ধরো যে সেই রুমের ফ্লোরের উপরে মানে মেঝের উপরে তোমরা একটা আয়তক্ষেত্র বা একটা ত্রিভুজ তোমরা অঙ্কন করলে হাত দিয়ে, এবং তোমরা তিনটা অক্ষ এখন চিন্তা করবা। একটা হচ্ছে তোমরা যে কোনো তোমাদের ঘরের যে কোনো একটা কর্নারের থেকে তোমরা তিনটা অক্ষ চিন্তা করতেছো, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হচ্ছে ঘরের দুইটা দিক বরাবর, আর জেড অক্ষ হচ্ছে লম্ব দিক বরাবর, ঠিক আছে, উচ্চতা বরাবর। সেক্ষেত্রে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর ওই যে ত্রিভুজের যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, মানে যে ত্রিভুজটা তোমরা এক্স ওয়াই সমতল অথবা ঘরের যে ফ্লোরে যে তোমরা ত্রিভুজটা ড্র করেছো, ওই ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়াই হচ্ছে রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া। মানে এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া, আর জেড অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মানে তোমরা আবার মনে করো না যে ওয়াই অক্ষ যদি লম্ব দিকে থাকে সেক্ষেত্রেও জিনিসটা সেম থাকবে, তা কিন্তু না। যদি ওয়াই অ্যাক্সিসটা তোমাদের হচ্ছে এরিয়ার সঙ্গে লম্বভাবে থাকে, তখন ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা কি বলবো? পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ব্যাস এইটাই, ঠিক আছে। আচ্ছা, সো এখানে ওই কথাটা এখানে ইংলিশে বলা হচ্ছে যে দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ অ্যান এরিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস when the axis is in the plane of the area is called rectangular moment of inertia। মানে কোনো একটা অক্ষের সাপেক্ষে, অ্যাবাউট মানে হচ্ছে সাপেক্ষে, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, কোনো একটা অক্ষের সাপেক্ষে কোনো একটা এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া যখন কিনা ওই অ্যাক্সিসটা ওই এরিয়ার মানে সঙ্গে একই সমতলে থাকে, তখন বলা হয়, তাকে বলা হয় রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে যখন ওই অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া, অর্থাৎ এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার বা লম্বভাবে আছে, তখন তাকে বলে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে সাধারণত বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়, আর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে বড় হাতের জে দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, সো এই কথাগুলো আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলছি। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিটটা হচ্ছে লেন্থ টু দি পাওয়ার 4। মানে লেন্থের ইউনিট যদি হয় ইঞ্চি তাহলে ইঞ্চ টু দি পাওয়ার 4, যদি লেন্থের ইউনিট হয় মিটার তাহলে মিটার টু দি পাওয়ার 4, যদি লেন্থের ইউনিট হয় সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার টু দি পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন একটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে রাখি, যে সেটা হচ্ছে যে দুইটা রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা একটা ইউজফুল ইনফরমেশন এবং খুবই মানে কার্যকরী একটা তথ্য আর কি। যেমন কথার কথা আমি এই ফিগারের কথাই যদি বলি, দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা অক্ষের সাপেক্ষে এই এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়াকে যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে এই জেড অক্ষের সাপেক্ষে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। সবসময় তাই, দুইটা রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফলই হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। শর্ত হচ্ছে একটাই, যে ওই তিনটা অ্যাক্সিস একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করতে হবে। যেমন এখানে দেখো এক্স ওয়াই জেড তিনটা অক্ষ এই যে এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে। এই একটাই হচ্ছে শর্ত। আচ্ছা, এই যে এই কথাটা এখানে বলা আছে আর কি, যে প্রমাণ করো যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, একটা এরিয়ার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে দুইটা রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া যোগফলের সমান। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট মানে শর্ত থাকে যে অল থ্রি অ্যাক্সিস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে তিনটা অ্যাক্সিসই হচ্ছে পরস্পরের সঙ্গে লম্ব এবং একটা কমন বিন্দুতে মিলিত হয়, ইন্টারসেক্ট করে। আচ্ছা, সো এটা প্রমাণ তোমাদের দরকার নাই, এটা প্রমাণ এখানে দেখানো আছে, খুব সহজ প্রমাণ অবশ্য, বাট নট নেসেসারি। শুধুমাত্র আমরা এটা জানবো যে দুটা রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে যোগ করলে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া জে পাই, কারণ এটা একটু পর কাজে লাগবে, আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন আরেকটা কনসেপ্ট হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। দিস টপিকস, এটা তোমরা ফ্রিকুয়েন্টলি বিভিন্ন জায়গাতে দেখতে পাবা। এর পরবর্তীতে যখন স্টিল স্ট্রাকচারের কোর্সগুলো যখন পড়বা তখন দেখবা যে কোনো একটা স্টিল সেকশনকে ডিজাইন করার সময় ওই সেকশনের রেডিয়াস অফ জাইরেশনকে কনসিডার করতে হয় বা চক্রগতির ব্যাসার্ধকে বিবেচনা করতে হয়।
তোমরা ইন্টারমিডিয়েটে দেখে আসছো যে হোয়াট ইজ রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন অফ অ্যান এরিয়া ইজ এ ম্যাথমেটিক্যাল কনসেপশন, মানে গাণিতিক ধারণা মাত্র। এটাও একটা গাণিতিক ধারণা। ইট ইজ এক্সপ্রেসড বাই কে অর আর। কোনো কোনো বইতে স্মল কে দ্বারা প্রকাশ করা হয়, কোনো কোনো বইতে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। এটার ফর্মুলা হচ্ছে √i/a, যেখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর এ হচ্ছে এরিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়াকে এরিয়া দ্বারা ভাগ করে তার √ওভার করলে আমরা পাবো হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে। আচ্ছা, এখন এই রেডিয়াস অফ জাইরেশনের কিছু মানে অর্থ এখানে লেখা আছে আর কি, তাৎপর্য, এটা তোমরা একটু দেখে নিও। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়। যেমন ধরো যে আমরা এখন দেখব হচ্ছে একটা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কত। ফর্মুলা হচ্ছে bh³/12, মানে সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে bh³/12। এখন কারোর যদি জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে যে এই ফর্মুলাটা কোত্থেকে আসছে, সেক্ষেত্রে তাকে এই যে এখানে ইন্টিগ্রেশন করা আছে, ছোট্ট একটা এরিয়া নিয়ে ইন্টিগ্রেশন করা আছে, তাকে এখান থেকে দেখে নিতে হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটু দেখি তাহলে এখন যে এখানে বলা হচ্ছে যে derive an expression for the moment of inertia of a rectangular area about an axis through the centroid and parallel to a side। মানে এমন একটা অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে যে অ্যাক্সিসটা সেন্ট্রয়েডের মধ্য দিয়ে মানে অতিক্রম করে আর কি। থ্রু দ্য সেন্ট্রয়েড মানে সেন্ট্রয়েডের ভেতর দিয়ে। সেন্ট্রয়েডের ভেতর দিয়ে যদি কোনো অ্যাক্সিস যায় তাকে বলা হয় এক কথায় সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। আচ্ছা, এন্ড প্যারালাল টু এ সাইড মানে যে কোনো একটা সাইডের প্যারালাল। তার মানে দেখো যে এই আয়তক্ষেত্রের সেন্ট্রয়েড আমরা অলরেডি জানি যে এর দৈর্ঘ্য এবং প্রস্থের মাঝামাঝিতে হয়। তাহলে সেন্ট্রয়েডের মধ্য দিয়ে যদি কোনো অ্যাক্সিস আমরা চিন্তা করি, তাহলে দুইটা অ্যাক্সিস হইতে পারে, একটা এক্স অক্ষ হইতে পারে, একটা হচ্ছে ওয়াই অক্ষ হইতে পারে। সো এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে বের করতে বলা হচ্ছে। আমি শুধুমাত্র বলবো যে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয় সেটা। এর মোমেন্ট এক্স অক্ষের সাপেক্ষে হয় হচ্ছে bh³/12, আর ওয়াই অক্ষের সাপেক্ষে হয় মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে hb³/12। ঠিক আছে। তবে তোমরা এইভাবে মনে রাখবা না, তোমরা মনে রাখবা যে যে অক্ষের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, মানে কোনো একটা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, সেই অক্ষের যে মানে সমান্তরাল ডাইমেনশন সেইটা হচ্ছে বি, আর সেই অক্ষের লম্ব ডাইমেনশনটা হচ্ছে এইচ। ঠিক আছে। যেমন দেখো যে এখানে এইটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এর সমান্তরাল যে ডাইমেনশন, প্যারালাল ডাইমেনশন কোনটা? বি। কারণ বিটা হচ্ছে এই যে দেখো এক্স অক্ষের সমান্তরালে আছে, আর এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে আছে কে? এইচ। এই যে এইচ হাইট, অর্থাৎ সমান্তরাল ডাইমেনশন ইনটু লম্ব ডাইমেনশনের কিউব, অর্থাৎ bh³/12। এটাই হচ্ছে সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। যেমন একই কথা এর ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল ডাইমেনশন অর্থাৎ এইচ ইনটু ওয়াই অক্ষের মানে পারপেন্ডিকুলার ডাইমেনশন তার কিউব, এই যে b³/12। আর রেক্টাঙ্গেলের যদি ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হচ্ছে bh³/3। ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবা যে ভূমির সাপেক্ষে হচ্ছে bh³/3 হয়, আর সেন্ট্রয়েডের সাপেক্ষে হয় হচ্ছে 12। যেমন সে কথার কথা এই যে এই উদাহরণটা আমি এখন দিব, যদি বলা হয় যে এই এক্স অক্ষের সাপেক্ষে এই আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই অক্ষটা হচ্ছে যেহেতু এই আয়তক্ষেত্রের ভূমিতে আছে মানে একটা বাহু বরাবর আছে, তাই সূত্র হচ্ছে কত হবে বলো? এক্স অক্ষের সমান্তরাল ডাইমেনশন অর্থাৎ বি ইনটু এক্স অক্ষের মানে লম্ব ডাইমেনশন অর্থাৎ এইচ। লম্ব ডাইমেনশনের উপরে কত হয়?
পাওয়ার হয় হচ্ছে 3 বা কিউব, একে আমরা ভাগ করব হচ্ছে 3 দ্বারা। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আই। সবাই ক্লিয়ার? যদি বলা হইতো যে ধরো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, এটার সাপেক্ষে কত হবে, তাহলে কত বলতাম আমরা? উল্টা হইতো। অর্থাৎ ওয়াই অক্ষের সরি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল ডাইমেনশন হচ্ছে এইচ, আর পারপেন্ডিকুলার ডাইমেনশন কত? বি। তাই পারপেন্ডিকুলার ডাইমেনশনের হচ্ছে উপরে পাওয়ার হবে 3, এইচ বি কিউব বাই 3। ঠিক আছে? এখানে যদি বি এবং এইচ এর মান দেওয়া থাকে তাহলে তোমরা সরাসরি একদম মানে বের করে ফেলতে পারবো যে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা জানবো হচ্ছে এখন যে একটা মানে ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করতে হয় একটা ভূমির সাপেক্ষে, অ্যাবাউট এ বেস। সো দেখো যে একটা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য যদি হয় বি এবং যদি ত্রিভুজের উচ্চতা হয় হচ্ছে এইচ, তাহলে আমরা বলতে পারি যে মানে ভূমি দিয়ে মানে ভূমির মধ্য দিয়ে যায় এমন কোন অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে বিএইচ কিউব ডিভাইডেড বাই 12। এটা কিন্তু এক আয়তক্ষেত্রের সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার সঙ্গে মিলে গেছে, খেয়াল করছো? কিন্তু এটা ছিল হচ্ছে আয়তক্ষেত্রের সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, কিন্তু এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে না, এটা হচ্ছে ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বিএইচ কিউব বাই 12, যেখানে বি হচ্ছে বেস ভূমি, এইচ হচ্ছে হাইট। আচ্ছা, এটা তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি ত্রিভুজের সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব? ধরো যে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? আমরা কি জানি কোন ত্রিভুজের ভূমি থেকে h/3 উচ্চতায় তার সেন্ট্রয়েডটা অবস্থিত হয় অলওয়েজ। যদি হাইট হয় h, তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা কত হবে? h/3। ঠিক আছে? সো সেন্ট্রয়েড মানে সেন্ট্রয়েডের মধ্য দিয়ে গমন করে, অর্থাৎ সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এটা হবে হচ্ছে ত্রিভুজের ভূমি ইনটু ত্রিভুজের হাইটের কিউব ডিভাইডেড বাই 36, এটা হবে। ঠিক আছে? এই যে এই এখান থেকে এতটুকু, এইটা হচ্ছে তোমার ভূমি, তারপর এই যে এখান থেকে এই হাইটটা হচ্ছে, টোটাল হাইটটা হচ্ছে এইচ। তাহলে সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? বিএইচ কিউব বাই 36। ক্লিয়ার? আর ভূমির সাপেক্ষে হচ্ছে বিএইচ কিউব বাই 12। তাহলে ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে? এটা মানে কিভাবে আসে এটা দেখো, এখানে ইন্টিগ্রেশন করে দেখানো আছে, এটা আমি আর এখন দেখাবো না তোমাদেরকে, কারোর আগ্রহ থাকলে তোমরা দেখে নিবা। আচ্ছা, এখন আমরা যে ফর্মুলা নিয়ে আলাপ করব এটা হচ্ছে ট্রান্সফার ফর্মুলা, অথবা একে বলা হয় প্যারালাল অ্যাক্সিস থিওরেম, অথবা ট্রান্সফার ফর্মুলা ফর প্যারালাল অ্যাক্সিস। তোমরা ইন্টারমিডিয়েটে এই ফর্মুলা অবশ্যই দেখে আসছো হয়তোবা বাংলা ফর্মে, অর্থাৎ প্যারালাল অ্যাক্সিস থিওরেম এর বাংলাটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য। ঠিক আছে? আচ্ছা, আমরা এই উপপাদ্যের প্রমাণটা আমরা এখন পড়বো না, আমরা শুধুমাত্র জানবো যে এই উপপাদ্যটা কি বলে, কারণ এই থিওরেমটা সবসময় আমাদের কাজে লাগবে। এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সহ পরবর্তী যে কোনো কোর্সে আমাদের খুব ফ্রিকুয়েন্টলি এই ট্রান্সফার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আর কি, প্রয়োগ করতে হবে। আচ্ছা, আমরা দেখে নেই। এই উপপাদ্য বলে হচ্ছে যে I ইজ ইকুয়াল টু I বার প্লাস AD স্কোয়ার।
দিস ওয়ান। এটাই হচ্ছে ট্রান্সফার ফর্মুলা। তো যেখানে ছিলাম দেখো এখানে একটু পরিচয়গুলো আমি দিয়ে দিচ্ছি আর কি। এখানে আই এর অর্থ হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এনি অ্যাক্সিস, যে কোনো অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, এই আই। আই বার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, মানে সেন্ট্রয়েড দিয়ে যায় এমন কোন অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই বার। এটাকে আমরা বলবো হচ্ছে আই বার। এ হচ্ছে এরিয়া, মানে যে এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করতে চাচ্ছি। আর ডিটা হচ্ছে ডিসটেন্স বিটুইন দিস টু অ্যাক্সিস, অর্থাৎ কোন একটা এরিয়ার একদমই মানে নিজস্ব সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এবং আমরা যে অক্ষের সাপেক্ষে বের করতে চাচ্ছি মোমেন্ট অফ ইনার্শিয়া, এই দুইটা অক্ষের মধ্যে দূরত্ব হচ্ছে স্মল ডি। ঠিক আছে, আমরা দু একটা মানে এক্সাম্পল দেখলে আমরা এই মানে সূত্রটা আরো মানে ক্লিয়ার হব আর কি। যেমন পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে জে ইজ ইকুয়াল টু জে বার প্লাস এডি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন আচ্ছা ঠিক আছে, আমরা এইটা একটু দেখি। এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার এরিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস নর্মাল টু দ্য এরিয়া। নর্মাল মানে হচ্ছে লম্ব, তার মানে এরিয়ার সঙ্গে লম্বভাবে আছে এমন কোন অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড ট্যানজেন্ট টু দ্য সার্কামফারেন্স, মানে পরিধির সঙ্গে স্পর্শক। আচ্ছা এখানে একটু খেয়াল করো যে মানে এরিয়ার সঙ্গে লম্বভাবে আছে এবং পরিধির সঙ্গে স্পর্শক অবস্থায় আছে এমন একটা অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এমন একটা অক্ষ কি হতে পারে? পরিধির সঙ্গে স্পর্শক এবং এরিয়ার সঙ্গে লম্ব, অর্থাৎ যে কোনো অক্ষ, অর্থাৎ ধরো যে এই পরিধির উপরে অবস্থিত যে কোনো অক্ষ এটা বোঝাইতে পারে। যেমন সে কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি, এইটা একটা অক্ষ হইতে পারে। কারণ দেখো মানে এই অক্ষটা হচ্ছে পেপারের পারপেন্ডিকুলার আর কি। সো এইটা হচ্ছে কি এরিয়ার সঙ্গে লম্বভাবে আছে, আবার পরিধির সঙ্গে স্পর্শক। স্পর্শক মানে হচ্ছে যা স্পর্শ করে, অর্থাৎ দেখো পরিধিকে শুধু স্পর্শ করেছে। সো এমন একটা অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর আরেকটা হচ্ছে বলা হচ্ছে অলসো ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এ ডায়ামিটারাল অ্যাক্সিস, মানে ডায়ামিটারের মধ্য দিয়ে যায় এমন কোন অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ এই যে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ যে কোনোটা। ঠিক আছে, এখানে আমরা দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব, এই জন্য আমি এই প্রবলেমটা দেখাচ্ছি। আমি এখানে কোনো ইন্টিগ্রেশন দেখাবো না, আমি দেখাবো হচ্ছে দুইটা ফর্মুলার অ্যাপ্লিকেশন। একটা হচ্ছে ট্রান্সফার ফর্মুলা আর আরেকটা হচ্ছে ওই যে আমি একটু আগে বলে আসলাম যে দুইটা রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া যোগফলই হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। শর্ত হচ্ছে যে তিনটা অ্যাক্সিস একটা পয়েন্টে ছেদ করতে হবে। এই দুইটারই আমি এখানে একটা প্রয়োগ আমি দেখাবো আর কি। ঠিক আছে, সো দেখো প্রথমে আমরা বের করব হচ্ছে 1 নাম্বার সূত্র মানে কোশ্চেন অনুসারে যে এই জেড প্রাইম অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে এই সার্কুলার এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করব। এটা হচ্ছে আমাদের প্রথম টাস্ক। ওকে, তাহলে তার জন্য কি করতে হয় দেখো, তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমরা এটা বের করতে পারবো না। আমাদেরকে প্রথমে আগে বের করতে হবে যে এই মানে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এমন কোন অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আগে বের করে আসতে হবে। ঠিক আছে, এবং এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার পর তাকে আমরা ট্রান্সফার ফর্মুলার মাধ্যমে এখান থেকে ট্রান্সফার করে এই অক্ষে নিয়ে আসতে পারবো। আচ্ছা আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই এই ট্রান্সফার ফর্মুলা থেকে। এটা হচ্ছে আই সমান আই বার প্লাস এডি স্কোয়ার। অর্থাৎ দেখো আই হচ্ছে যে কোনো অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা সেন্ট্রয়েডাল অক্ষ না, কিন্তু এটা সেন্ট্রয়েডাল অক্ষ বাদে অন্য যে কোনো অক্ষ, সে অক্ষ এরিয়ার মধ্যেও থাকতে পারে বাইরেও থাকতে পারে। আর আই বার হচ্ছে অবশ্যই সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখানে আই বার কিন্তু অন্য কোনো অক্ষ দিয়ে গেলে হবে না, আই বারটা হচ্ছে
ওই এরিয়ার সেন্ট্রয়েড দিয়ে যায় এমন কোনো অক্ষের সাপেক্ষেই মোমেন্ট অফ ইনার্শিয়া হতে হবে। এ হচ্ছে এরিয়া আর ডি হচ্ছে এই দুইটা অক্ষের মধ্যে ডিস্টেন্স আই এবং আই বার। এই দুইটা জিনিস যে দুইটা অক্ষের সাপেক্ষে বের করতেছি, এই দুইটা অক্ষের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। সো এখানে একটা জিনিস কেয়ারফুল, সেটা হচ্ছে এই ফর্মুলা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে যে কোনো একটা অক্ষ হইতে হবে হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। এই জিনিসটা খুবই কেয়ারফুল, কারণ এখানে আই বার আছে। আমি অন্য যে অ্যাক্সিসই ব্যবহার করি না কেন, আমাকে অবশ্যই একটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এখানে ব্যবহার করতে হবে। ঠিক এই কারণেই আমরা এই বৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়া আগে বের করব হচ্ছে এর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এর সেন্ট্রয়েড দিয়ে যায় এমন অক্ষের সাপেক্ষে বা সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে, এবং তারপরে আমরা মানে ট্রান্সফার ফর্মুলার মাধ্যমে আমরা ট্রান্সফার করব যে ঠিক আছে, যদি সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এত হয় তাহলে হচ্ছে এই অক্ষের সাপেক্ষে কত হবে। তাহলে দেখো এখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করে দেখানো আছে যে সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে, মানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে পাই আর টু দি পাওয়ার 4/2। এটা তোমাদের আপাতত জানার দরকার নেই যে কিভাবে ইন্টিগ্রেশন হচ্ছে। তাহলে আমি কি দেখালাম যে যে মানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ জেড অক্ষের সাপেক্ষে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে পাই আর টু দি পাওয়ার 4/2। এই যে এই দেখো, অর্থাৎ জেড অক্ষ হচ্ছে এইটা, ঠিক আছে, দিস ওয়ান। এই জেড অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে পাই আর টু দি পাওয়ার 4/2। তাহলে এখান থেকে আমরা নিয়ে আসবো সরাসরি এই অক্ষে এখন। তার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, ঠিক আছে, বা ট্রান্সফার ফর্মুলা, দিস ওয়ান। ইউজিং প্যারালাল ট্রান্সফার ফর্মুলা আমরা লিখতে পারি যে যে অন্য যে কোনো অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া সমান সমান সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এডি স্কয়ার। এই তোমরা বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। যদি বুঝতে সমস্যা হয় এখানে বলতে হবে কিন্তু, ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পাইলাম হচ্ছে কত, পাই আর টু দি পাওয়ার 4/2। এটা আমরা বসালাম। এ হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আর ডি হচ্ছে এই দুইটা অক্ষের মধ্যে দূরত্ব, আমরা যে দুইটা অক্ষের মধ্যে ট্রান্সফার করতেছি। তাহলে আমরা দেখি আমরা ট্রান্সফার করছি কোন দুইটা অক্ষের মধ্যে, এই অক্ষ আর এই অক্ষ। তাহলে এই দুইটা অক্ষের মধ্যে এই দুইটা অক্ষ কিন্তু একে অপরের সমান্তরাল, আমরা দেখেই বুঝতে পারতেছি, কারণ এইটাও হচ্ছে আমাদের এই পেপারের পারপেন্ডিকুলার, আবার এইটাও কিন্তু পেপারের পারপেন্ডিকুলার। এই দুইটা সমান্তরাল অক্ষের মধ্যে দূরত্ব কত, এই বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই না? ব্যাসার্ধ হচ্ছে আর। জি স্যার। সো এখানে হচ্ছে আর স্কয়ার আমরা দিলাম, ডি এর জায়গায় আমরা বসালাম আর। সো আমরা ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে 3 পাই আর টু দি পাওয়ার 4/2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই যে জেড প্রাইম অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, এই যে এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ট্রান্সফার ফর্মুলা ব্যবহার করতে পারি, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, আবার রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। আমি তোমাদেরকে শুধুমাত্র দেখাচ্ছি যে কিভাবে এটা ব্যবহার করতে হয়, আমি কিন্তু এই প্রবলেমটা করতে বলি নাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, নাম্বার বি। বি নাম্বারে বলা হচ্ছে যে অলসো ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট আ ডায়ামেট্রাল অ্যাক্সিস, মানে ডায়ামিটার দিয়ে যায় এমন কোনো অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো। তার মানে এটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা অন্য যদি কোনো অক্ষ থাকে, ধরো যে এইভাবে যদি আমরা কোনো অক্ষ ড্র করি, একই কথা, ডায়ামিটারের মধ্য দিয়ে গেলেই হবে। তার মানে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে ডায়ামিটারের মধ্য দিয়ে যায়, অর্থাৎ কি এই অক্ষটা হচ্ছে এই এরিয়ার সঙ্গে একই সমতলে থাকে, তাই না? এই একটা বৃত্ত যে সমতলে আছে, ঠিক আছে, ধরো যে এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটা যে সমতলে থাকবে তার মানে ধরো যে ব্যাস, তাহলে ব্যাসের মধ্য দিয়ে যদি কোনো অ্যাক্সিস অতিক্রম করে তাহলে কি সেই অ্যাক্সিসটাও তো একই সমতলে আছে নাকি? তারপর এইটা একটা অ্যাক্সিস, এইটাও কি একই সমতলেই তো থাকবে নাকি? অর্থাৎ যেহেতু একই সমতলে আছে,
তাই ডায়ামেট্রাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা আমরা সহজে বুঝতে পারতেছি। একটু আগে আমরা বের করে আসলাম যে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস আমরা ধরলাম, তারপর এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এইটা হচ্ছে জেড অ্যাক্সিস। আমরা জেড অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া একটু আগে বের করে আসলাম, তাই না? আবার আমরা এইটা জানি যে দুইটা রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া যোগফল হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মানে আমরা এখানে ইজিলি বলতে পারি না যে এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া সমান সমান হচ্ছে এই জেড অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। কারণ এক্স, ওয়াই এবং জেড এই তিনটা অক্ষই এই যে একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হয়েছে। তাই আমরা বলতে পারি যে এক্স এবং ওয়াই এই দুইটা অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফলটাই হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এই যে সেটাই বললাম যে এক্স অক্ষের সাপেক্ষে প্লাস ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া সমান জেড অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। একই এইটাও যা, এটাও তাই যে দুইটা রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফলই হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, তাহলে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রে হচ্ছে আই এক্স আই ওয়াই, মানে যে কোনো ডায়ামিট্রাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া সমান। ঠিক আছে? এটা হয়তোবা তোমাদের কাছে দেখে মনে হচ্ছে যে এক্স অক্ষের সাপেক্ষে হতে হবে একরকম, তারপরে হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে হবে আর এক রকম, কিন্তু না, কখনোই তা না। তুমি এই বৃত্তটাকে যেভাবেই চিন্তা করো না কেন, এই প্রত্যেকটা অক্ষ আসলে একই। ঠিক আছে? বৃত্তের ব্যাস দিয়ে অতিক্রম করছে। এই প্রত্যেকটা অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া সমান। তাই এখানে এই যে আই এক্স সমান আই ওয়াই আমরা লিখছি, অর্থাৎ এই যে 2ix। তাহলে ix হচ্ছে জে বাই 2, মানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই 2। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করে আসছি হচ্ছে পাই আর টু দি পাওয়ার 4/2। তাহলে তাকে আমরা হাফ দিয়ে গুণ দিলাম। এইটা এইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে একটা বৃত্তের ডায়ামেট্রাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে পাই আর টু দি পাওয়ার 4/4। অথবা যদি আর সমান ডি বাই 2 আমরা বসাই দেই, তাহলে পাই ডি টু দি পাওয়ার 4/64। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পুরো প্রবলেম থেকে শুধু তোমরা যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে এইটা, দিস ওয়ান, যে আই এক্স বা আই ওয়াই সমান সমান পাই ডি টু দি পাওয়ার 4/64 অথবা পাই আর টু দি পাওয়ার 4/4, যে কোনো একটা মাথায় রাখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানলাম যে বি নাম্বারটা, এইটা আমরা একটু মাথায় রাখবো, যে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এ ডায়ামেট্রাল অ্যাক্সিস। অর্থাৎ একটা ডায়ামেট্রাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে পাই টি টু দি পাওয়ার 4/64। এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব বারবার। আর কিছু এখান থেকে তোমাদের জানার দরকার নাই। ঠিক আছে? এই ইন্টিগ্রেশন আমি শুধুমাত্র জাস্ট মানে দেখিয়েছিলাম যে যদি আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে আমরা হয়তোবা এটা খুঁটিনাটি দেখতে পারতাম, বাট এটা এখন দরকার নাই। তাহলে দেখো, আমরা এই একটা প্রবলেমের মাধ্যমে আমরা তিনটা জিনিস দেখাইলাম। একটা হচ্ছে ট্রান্সফার ফর্মুলার একটা বাস্তব প্রয়োগ, কিভাবে আমরা একটা অক্ষ থেকে আর একটা অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ট্রান্সফার করতে পারি। নাম্বার 2 হচ্ছে যে দুইটা রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এইটার একটা প্রয়োগ আমরা এখানে করলাম। আর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জানলাম, এটা হচ্ছে ডায়ামেট্রাল অক্ষের সাপেক্ষে বৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয় সেটা। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা কিসের কিসের মোমেন্ট অফ ইনার্শিয়া জানলাম? আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার সংজ্ঞা শিখলাম, তারপরে জানলাম হোয়াট ইজ রেক্ট্যাঙ্গুলার এন্ড পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তারপরে হচ্ছে আমরা কি করলাম, আমরা একটা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম। একটা রেক্ট্যাঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া কোন অক্ষের সাপেক্ষে কেমন হয় আমরা জানলাম। এরপর আমরা হচ্ছে একটা ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা জানলাম। একটা ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বিভিন্ন অক্ষের সাপেক্ষে কেমন হয় সেটা। আচ্ছা, এরপর আমরা হচ্ছে একটা
সবচেয়ে যে ইম্পর্টেন্ট টপিকস এই চ্যাপ্টারের সেটা হচ্ছে ট্রান্সফার ফর্মুলা বা প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এটা আমরা জানলাম যে কিভাবে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে অন্য কোনো অ্যাক্সিসে মোমেন্ট অফ ইনার্শিয়া ট্রান্সফার ফর্মুলার মাধ্যমে ট্রান্সফার করা যায়। এবং এই কনসেপ্ট থেকে আমরা জানলাম যে একটা বৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয় ব্যাসগামী কোনো অক্ষের সাপেক্ষে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে একটা ত্রিভুজ নিয়ে আমরা আরো আলোচনা করব, কারণ ত্রিভুজ নিয়ে আলোচনা শেষ হয় নাই। আমি একটু আগে একটা উদাহরণ দিলাম না যে একটা ত্রিভুজের সেন্ট্রয়েডের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে bh³/36, ভূমির সাপেক্ষে হচ্ছে bh³/12। আচ্ছা, এটা আমরা জানলাম, কোনো সমস্যা নেই। এখন যদি আমাদেরকে কেউ বলে যে একটা ত্রিভুজ আছে এখানে, সেই ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায় এমন কোন অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, হোয়াট? এটা কি আমরা জানি এখনো? না স্যার। ত্রিভুজের শীর্ষবিন্দু বা ভার্টেক্স দিয়ে যায় এমন কোন অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আমরা জানি না। সো এইটা আমরা এখন কিভাবে বের করতে হয় শিখবো। দেখো, একটা ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কিন্তু অগণিত অক্ষের সাপেক্ষে বের করতে পারি, ঠিক আছে? যেমন এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু এই অক্ষের সাপেক্ষেও কিন্তু বের করা যায়। দেখা যাচ্ছে ত্রিভুজের ভূমি থেকে আরো সে 10 ইঞ্চি দূরে আছে, এরকম অক্ষের সাপেক্ষেও মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যায়। আবার ধরো যে ভার্টেক্স থেকে সে 5 ইঞ্চি বাইরে আছে, এমন অক্ষের সাপেক্ষেও বের করা যায়। আবার ধরো যে এইটা হচ্ছে সেন্ট্রয়েড, ত্রিভুজের সেন্ট্রয়েড, আর এইটা হচ্ছে ভার্টেক্স, এর মাঝামাঝি দিয়ে একটা অক্ষ গেছে, এমন কোন অক্ষের সাপেক্ষেও বের করা যায়। মানে অগণিত অক্ষের সাপেক্ষে কিন্তু বের করতে পারি। যেহেতু সরল রেখার সংখ্যা অগণিত, তাই মোমেন্ট অফ ইনার্শিয়ার সংখ্যা অগণিত। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা কি প্রত্যেকটা মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলার মাধ্যমে মনে রাখবো? কখনোই মনে রাখবো না। আমরা মনে রাখবো হচ্ছে বেসিক একটা থেকে দুইটা, যেমন ভূমির সাপেক্ষে হচ্ছে bh³/12, সেন্ট্রয়েডের সাপেক্ষে কত bh³/36, ব্যাস এতটুকু। আর বাদ বাকি কিচ্ছু মনে রাখার দরকার নেই। বাদ বাকি যত অ্যাক্সিস আছে, যে অক্ষের সাপেক্ষে বের করতে বলুক না কেন, আমরা সরাসরি ব্যবহার করব হচ্ছে ট্রান্সফার ফর্মুলা। কারণ এটাই হচ্ছে একমাত্র অস্ত্র, যে অস্ত্রের সাহায্যে আমরা যে কোনো অক্ষ থেকে যে কোনো অক্ষে ট্রান্সফার করতে পারি। মানে সরি, সেন্ট্রয়েডাল অক্ষ থেকে আমরা যে কোনো অক্ষে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা ট্রান্সফার ফর্মুলা এখন ব্যবহার করব। ট্রান্সফার ফর্মুলা ব্যবহার করে আমরা দেখাবো যে ভার্টেক্স অর্থাৎ শীর্ষবিন্দুগামী কোনো অক্ষের সাপেক্ষে কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যায়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এই যে এক্স প্রাইমের সাপেক্ষে আর এক্স প্রাইম অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। দেখো, এটা দুই ভাবে করতে পারি আমরা, ঠিক আছে? এটা সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে যদি আমরা জানা আছে আমাদের bh³/36, সেখান থেকে আমরা সরাসরি এই অক্ষে নিয়ে যাইতে পারি। অথবা আমরা ভূমি থেকে আগে আমরা সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে নিতে পারি এবং সেন্ট্রয়েডাল অক্ষ থেকে তারপরে এখানে নিতে পারি। এটা মানে তোমাদের ব্যাপার আর কি। কিন্তু বি কেয়ারফুল প্লিজ, যে কখনোই কিন্তু আমরা একটা ত্রিভুজের মানে ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া জানা থাকলে আমরা সরাসরি কিন্তু ট্রান্সফার ফর্মুলার মাধ্যমে শীর্ষবিন্দুর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো না, কখনো পারবো না। কারণ হচ্ছে এই দুইটা অক্ষের কোনো অক্ষই কিন্তু ত্রিভুজের সেন্ট্রয়েডের মধ্য দিয়ে যায় নাই, গেছে? ভূমিও এইটাও সেন্ট্রয়েড দিয়ে যায় নাই, আবার এটাও সেন্ট্রয়েড দিয়ে যায় নাই। তাহলে সরাসরি এখান থেকে আমরা এখানে ট্রান্সফার করতে পারবো না, কারণ ট্রান্সফার ফর্মুলা ব্যবহার করতে গেলে যে কোনো একটা অবশ্যই সেন্ট্রয়েডের লক্ষ্য হইতে হবে। তাহলে আমাদের দুইটা অপশন, হয় আমরা এখান থেকে আগে এখানে ট্রান্সফার করব, তারপর এখান থেকে এখানে, অথবা আমরা সরাসরি, যেহেতু আমাদের এইটা জানাই আছে, তাহলে আমরা সরাসরি সেন্ট্রয়েডের লক্ষ্য থেকে এখানে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে? এখানে প্রথম ভাবে করা আছে যে শুধুমাত্র আমরা ভূমির সাপেক্ষে জানি, তাহলে ভূমির সাপেক্ষে প্রথমে আমরা সেন্ট্রয়েডে ট্রান্সফার করছি, এই যে bh³/36, তারপর সেন্ট্রয়েড থেকে আবার আমরা ট্রান্সফার করেছি হচ্ছে ভার্টেক্সের সাপেক্ষে। দরকার নাই, ঠিক আছে? আমরা শুধুমাত্র
যে কোনো একটা দেখি, ঠিক আছে? আচ্ছা, না এটা তোমাদের দরকার আছে, নাহলে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা কি হচ্ছে আর কি। ঠিক আছে, ধরো সাপোজ কথার কথা যে আমাদের শুধু ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া জানা আছে, তাহলে আমরা ভূমি থেকে আগে ট্রান্সফার করব সেন্ট্রয়েডে, সেন্ট্রয়েড থেকে ট্রান্সফার করব এখানে, দুই ধাপে আমরা যাব। তাহলে প্রথমে আমরা ট্রান্সফার ফর্মুলা আগে আমরা যেটা জানা আছে সেটা আমরা লিখলাম, যে আমরা জানি যে আই সমান আই বার প্লাস এডি স্কোয়ার। তাহলে আমরা পক্ষান্তর করে লিখতে পারি যে আই বার সমান আই এক্স মাইনাস এডি স্কোয়ার, বা এই যে আই বার সমান আই মাইনাস এডি স্কোয়ার। আই হচ্ছে সেন্ট্রয়েডাল অক্ষ বাদে অন্য যে কোনো অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, তাহলে আমরা যেহেতু ভূমির সাপেক্ষে জানা আছে, তাহলে আমরা আমরা লিখে দিলাম যে বিএস কিউব বাই 12। এক্স মানে হচ্ছে এই যে ভূমি, ভূমি দিয়ে এক্স, তাহলে বিএস কিউব বাই 12 মাইনাস এ হচ্ছে ত্রিভুজের এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর ডি হচ্ছে এই দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এই যে ভূমির ভূমিগামী অক্ষ এবং সেন্ট্রয়েডগামী অক্ষ, এই দুইটা অক্ষের মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত হবে আমরা তো জানাই আছে আমাদের, তাই না? যে সেন্ট্রয়েডের দূরত্ব হচ্ছে কত, h/3, নাকি ভূমি থেকে হচ্ছে সেন্ট্রয়েডের দূরত্ব কত, h/3। তাই এই দুইটা অক্ষের মধ্যে ডিসটেন্স কত হবে, h/3। যদি বসাই দেই তাহলে দেখো এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি bh কিউব বাই 36। এটা কিন্তু এটা কাইন্ড অফ প্রুফ, এটা কিন্তু একটা প্রমাণ যে ঠিক আছে, আমরা দেখলাম যে আসলেই একটা ত্রিভুজের সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়, bh কিউব বাই 36। ঠিক আছে, তাহলে এখন আমরা সরাসরি এই যে সেন্ট্রয়েডাল অক্ষ থেকে আমরা ট্রান্সফার করব হচ্ছে এই যে ভার্টেক্স এর সাপেক্ষে। তাহলে আমরা আবারও ট্রান্সফার ফর্মুলাটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে যে কোনো অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া সমান সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এডি স্কোয়ার। তাহলে যে কোনো অক্ষ, তাহলে আমরা এখন কোন অক্ষের সাপেক্ষে বের করতে চাচ্ছি মোমেন্ট অফ ইনার্শিয়া, এই যে সে এক্স প্রাইম এর সাপেক্ষে, এই অক্ষটার নাম আমরা দিলাম হচ্ছে এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইম অক্ষের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাচ্ছি। ওকে, তাহলে আই এক্স প্রাইম সমান সমান সেন্ট্রয়েডাল অক্ষ, সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা কি বলতে পারি, আই বার বলতে পারি, আই বারও বলতে পারি, অথবা আই এক্স বার। সিম্বলটা হচ্ছে আমাদের ব্যাপার, আমাদের মতো করে আমরা সিম্বল দিব। তাহলে আই এক্স বার প্লাস এডি স্কোয়ার। তাহলে ট্রান্সফার ফর্মুলা লেখা ঠিক আছে না? বুঝতে না পারলে কিন্তু বলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ট্রান্সফার ফর্মুলা লিখলাম। ওকে, তাহলে সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স বার বা আই বার একই কথা, যাই বলি না কেন, আমরা এইমাত্র বের করলাম হচ্ছে বিএইচ কিউব বাই 36, আমরা বসাইলাম, প্লাস এ হচ্ছে ত্রিভুজের এরিয়া আমরা লিখলাম, আর ডি হচ্ছে এই দুইটা অক্ষের মধ্যে দূরত্ব, এই দুইটা প্যারালাল অ্যাক্সিসের মধ্যে দূরত্ব। তাহলে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় ট্রান্সফার করছি, আমরা ত্রিভুজের সেন্ট্রয়েড থেকে, মানে আমরা ত্রিভুজের সেন্ট্রয়েড থেকে, এই সেন্ট্রয়েডাল অক্ষ থেকে আমরা ট্রান্সফার করতেছি হচ্ছে সরাসরি ভার্টেক্সে। তাহলে এই দুইটার মধ্যে ডিসটেন্সটাই হচ্ছে ডি। আমাদের এইটা জানা আছে যে ভূমি থেকে সেন্ট্রয়েডের দূরত্ব হচ্ছে h/3। তাহলে যদি এখান থেকে এতটুকু h/3 হয়, তাহলে এখান থেকে এটা আমরা কত লিখতে পারি, এটা আমি আগেও বলছি তোমাদের, 2h/3 আমরা লিখতে পারি, তাই না? তার মানে এই ভার্টেক্স এবং সেন্ট্রয়েড এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2h/3, মানে h এর 1/3 নিচে, এখানে 1/3 আর উপরে হচ্ছে কত, 2/3, 2/3, as simple as that. সো এখানে ডি এর জায়গায় আমরা বসালাম হচ্ছে 2h/3। ব্যাস, বসায় দেওয়ার পর শুধু আমরা লসাগু নিয়ে যোগ করব। এই যে 36 আর 18 এর লসাগু হচ্ছে 36। সো অ্যাজ ইউজুয়াল যোগ করার পর কাটাকাটি করার পর আমরা পাবো হচ্ছে বিএইচ কিউব বাই 4। তাহলে আমরা পেয়ে গেলাম যে শীর্ষবিন্দুর সাপেক্ষে, মানে সরি, শীর্ষবিন্দু দিয়ে যায় এমন কোন অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে
bh কিউব বাই 4। ঠিক আছে? আচ্ছা, এখন এই একই কনসেপ্ট থেকে যদি আমি তোমাদেরকে পরীক্ষায় দেই যে, আচ্ছা, দেখাচ্ছি। ধরো আমি দিলাম যে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আমি ড্র করে দিলাম এবং ত্রিভুজের ধরো যে ভূমি থেকে, মানে আমি বলে দিলাম যে এই অক্ষটা হচ্ছে ভূমির সমান্তরাল, প্যারালাল টু দ্য বেস, এবং ভূমি থেকে এই অক্ষের দূরত্বটা হচ্ছে আমি উল্লেখ করে দিলাম যে ধরো 15 ফিট, 15 ফিট। তারপরে আমি ভূমির দূরত্ব দিয়ে দিলাম যে ভূমিটা হচ্ছে ধরো 20 ফিট, আর ত্রিভুজের হাইটটা হচ্ছে ধরো 30 ফিট, সে কথার কথা 30 ফিট। এবং এখন আমি বললাম যে এইটা হচ্ছে, ধরে নাও যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এবং বললাম যে হোয়াট ইজ আইএক্স, আইএক্স কত হবে, এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে। তা তোমরা কি বের করতে পারবে এখন? আমরা প্রথমেই লিখবো যে আমরা জানি, উই নো দ্যাট এই ত্রিভুজের সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে বিএইচ কিউব বাই 36। ওকে, তাহলে সরাসরি আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা ট্রান্সফার ফর্মুলার মাধ্যমে আমরা ট্রান্সফার করে ফেলবো যে ঠিক আছে, সেন্ট্রয়েডাল অক্ষ বাদে অন্য কোনো অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া সমান সমান সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস এডি স্কোয়ার, এ ইন্টু ডি স্কোয়ার। তাহলে আমরা আই বারের মান আমরা জানি, সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কত, বিএইচ কিউব বাই 36। এটা হচ্ছে কত, বি এইচ কিউব ডিভাইডেড বাই 36। এটা আমরা অলরেডি জানা আছে আমাদের। এ হচ্ছে কত, এ হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর ডি কত, ডিটাই হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডি। ডি হচ্ছে যে দুইটা অক্ষের মধ্যে আমি ট্রান্সফার করছি এখন, এই দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব। ট্রান্সফার করছি কোন জায়গা থেকে কোন জায়গায়, সেন্ট্রয়েডাল অক্ষ থেকে ট্রান্সফার করতেছি হচ্ছে আমাদের এই অক্ষে, যে অক্ষ সাপেক্ষে চাওয়া হয়েছে। তাহলে এই দুইটা অক্ষের দূরত্ব কত বলো? এখান থেকে এতটুকু হচ্ছে এইচ বাই 3, তাই না? এইচ হচ্ছে 30, তার মানে 30/3, তার মানে হচ্ছে 10। এখান থেকে এতটুকু হচ্ছে 10 ফিট, আর এখান থেকে এটা তো দেওয়াই আছে 15 ফিট, তাহলে 15 আর 10 কত হয়, 25। 25। এক্ষেত্রে ডি এর মান হবে হচ্ছে কত, 25 ফিট। ঠিক আছে, এটা মুখস্থ কোনো কিছু না। ঠিক আছে, যে আমরা যে দুইটা অক্ষের সাপেক্ষে ট্রান্সফার করতেছি সেই দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে ডি। ডি এর মান যা হবে তাই, যোগ বিয়োগ করে যা পাবো তাই। এমনকি আমি যদি এখন তাহলে তোমাদের ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বাইরে আছে এমন কোন অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে দেই, অবশ্যই ডিসটেন্স দেওয়া থাকবে, ডিসটেন্স না দিলে তো তোমরা বের করতে পারবে না। ধরো যে ডিসটেন্স দেওয়া আছে হচ্ছে 2 ইঞ্চি, শীর্ষবিন্দু থেকে 2 ইঞ্চি বাইরে। আমি বললাম মোমেন্ট অফ ইনারশিয়া কত, অবশ্যই ভূমি আর হাইটের মান দেওয়া থাকবে। সেক্ষেত্রেও কিন্তু তোমরা সেম, তোমরা সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে জানা আছে তোমাদের, সেখান থেকে তোমরা প্যারালাল ট্রান্সফার ফর্মুলার মাধ্যমে এখানে ট্রান্সফার করবা। ঠিক আছে, আচ্ছা, একইভাবে ধরো যে একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করে দিলাম, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ডাইমেনশন আমি দিয়ে দিলাম হচ্ছে ধরো যে 4 ফিট বাই 10 ফিট, এবং আমি বললাম যে এই আয়তক্ষেত্র থেকে এই আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হোয়াট কত হবে। ধরো যে এই অক্ষের নাম দিলাম হচ্ছে, আমি অক্ষের নাম তো ইচ্ছা মতোই দেওয়া যায় তাই না, ধরো যে আমি নাম দিলাম হচ্ছে এ অ্যাক্সিস, তাহলে এ অ্যাক্সিসের সাপেক্ষে এই আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে। এটাও কিন্তু তোমরা খুব সহজেই ট্রান্সফার ফর্মুলার মাধ্যমে বের করে ফেলতে পারবা, কি পারবা না? পারবা তো নাকি? জি স্যার। কিভাবে বের করবা বলো? এটা তোমরা কিভাবে বের করবা?
তোমরা লিখবা ফর্মুলা, যে আমরা জানি আই সমান আই বার প্লাস এডি স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের একদম মানে বেসিক ট্রান্সফার ফর্মুলা, যেটা আমাদের জানা আছে, আই ইকুয়াল টু আই বার প্লাস এডি স্কোয়ার, তাই তো নাকি? জি স্যার। তাহলে ঠিক আছে, তাহলে এই এই আইটা হচ্ছে যে মানে সেন্ট্রয়েডাল অক্ষ বাদে অন্য যে কোনো অক্ষ। তাহলে এইটা তো আর সেন্ট্রয়েডাল অক্ষ না, তাই না? এটা হচ্ছে কি সেন্ট্রয়েডাল অক্ষ বাদে অন্য যে কোনো অক্ষ, তাহলে এইটার সাপেক্ষে আমরা বের করতে চাচ্ছি। ওকে ফাইন, তাহলে আমরা এটা লিখতে পারি যে এটা হচ্ছে আই এ, যে এ অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া সমান এত। তাহলে সমান সমান দাও। তাহলে সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া তোমরা কি জানো না? এই যে এই অক্ষের সাপেক্ষে বের করতে বললাম আমি, তাহলে তোমরা প্যারালাল সেন্ট্রয়েডাল অক্ষ মানে এই অক্ষের প্যারালাল সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কি তোমাদের জানা নাই? বিএইচ কিউব বাই 12, আমি একটু আগে দেখিয়ে আসছি, তাই না? কত? বিএইচ কিউব বাই 12, অর্থাৎ এই যে এই সেন্ট্রয়েডাল এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে বিএইচ কিউব বাই 12, বি হচ্ছে কত? 10, বি হচ্ছে 10, এইচ কত? এইচ হচ্ছে 4, তাহলে 4 এর কিউব ডিভাইডেড বাই 12, তাহলে এইটা হচ্ছে গেল আই বার প্লাস এডি স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো সহজ, তাই না? 4 ইন্টু 10। আর ডি কত হবে এখানে? ডিটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই ডিটা কত হবে এখানে? যদি এখান থেকে এই ডিস্টেন্সটা অবশ্যই দেওয়া থাকবে, ধরো যে যদি আমি দিয়ে দিলাম এটা হচ্ছে তোমার 3 ইঞ্চি, এটা হচ্ছে 3 ইঞ্চি, আচ্ছা ইঞ্চি না ফিট, 3 ফিট, তাহলে ডি কত হবে? এই আয়তক্ষেত্রের নিজস্ব সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিসের দূরত্ব কত হবে তখন? 3 আর 2 কত হয়? 4 এর অর্ধেক কত? 2, তাহলে 3 আর 2 কত হয়? 5, 5। তাহলে টি সমান কত হবে? টি 5 সমান আছে। হবে হচ্ছে 5, ঠিক আছে? ব্যাস, তাহলে ডি এর মান 5 বসাই দিলে আমরা এখান থেকে যেটা পাবো এটাই হচ্ছে এই যে এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হবে। তোমাদেরকে বেসিক ব্যাপারটা কিন্তু বুঝতেই হবে, এর কিন্তু কোনো বিকল্প নাই, কারণ পরীক্ষাতে কিন্তু আমি সরাসরি কোশ্চেন কখনোই দিব না। আচ্ছা ধরো, সরি, ধরো তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা, এখানে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের ডাইমেনশনটা হচ্ছে এরকম 6 ফিট, এর বি হচ্ছে 6 আর এর হাইটটা হচ্ছে ধরো 12 ফিট। তোমাদের টাস্কটা হচ্ছে যে এই আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। আচ্ছা আমি একটু ফ্রেশ জায়গাতে লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয় আর কি, যে এখানে একটা আয়তক্ষেত্র আছে 6 ফিট বাই 12 ফিট, এই আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে, অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে এর ভূমি দিয়ে অতিক্রম করছে হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এর আয়তক্ষেত্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই ওয়াই অ্যাক্সিসটা অবশ্যই এই যে এই বাহুর সমান্তরাল, কারণ সমান্তরাল না হলে তো বের করতে পারবা না। আচ্ছা তাহলে এই যে এই ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এইটা, এবং ওয়াই অ্যাক্সিসের দূরত্ব হচ্ছে এই বাহু থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আহ এই ডিস্টেন্সটা হচ্ছে 4 ফিট। তাহলে তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে এই আয়তক্ষেত্রের জন্য আই এক্স এবং আই ওয়াই বের করবা। এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া আই এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া অর্থাৎ আই ওয়াই, সরি
আই ওয়াই সমান হোয়াট, এটা তোমরা বের করবে আর কি। ঠিক আছে, হিন্টস একটাই, হিন্টস হচ্ছে যে ট্রান্সফার ফর্মুলার মাধ্যমে বের করতে হবে আর কি। আচ্ছা, আর এই যে এইটা হচ্ছে এরিয়া, মেইন এরিয়া হচ্ছে এইটা, এই এরিয়াটুকুর আর কি মোমেন্ট অফ ইনার্শিয়া আই বের করতে হবে এক্স অক্ষের সাপেক্ষে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে। এটা 6 ফিট, এটা 12 ফিট, আর এই ডিস্টেন্সটা হচ্ছে 4 ফিট। ঠিক আছে, ফাইন। তাহলে আজকের টপিকস মোটামুটি এতটুকুই। ঠিক আছে, এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে দেখব যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ কম্পোজিট এরিয়া। এই যে কম্পোজিট এরিয়া মানে এই যে আগের মতো একাধিক জিনিসের সমন্বয়ে যদি এরিয়া গঠিত হয়, সেক্ষেত্রে কম্পোজিট এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কিভাবে বের করতে পারি, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। বাট কম্পোজিট এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে গেলে কিন্তু ট্রান্সফার ফর্মুলা একদম পুরোপুরি ক্লিয়ার থাকা লাগবে। ঠিক আছে, সো অবশ্যই পরবর্তী ক্লাসে আসার আগে এই ট্রান্সফার ফর্মুলা সম্পর্কিত আমি আজকের ক্লাসে যা যা পড়াইলাম সবকিছু ক্লিয়ার হয়ে আসবা। ঠিক আছে।